সালামু আলাইকুম সবাইকে কিউএসএ লিমিটেডের ভার্চুয়াল স্টুডিওতে আজকে দ্বিতীয়বারের মতো স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বাসায় আছেন। করোনা ভাইরাসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আজকে যদি আমরা দেখি, আমাদের দেশে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ৩২,০৭৮ জন, সর্বমোট মৃতের সংখ্যা ৪৫২ জন এবং আজকে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড একদিনে ১,৮৭৩ জন সংক্রমিত রোগী পাওয়া গেছে। তো এই সংখ্যা থেকে আমরা ধারণা করতে পারি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এই করোনা ভাইরাস। আমাদের সাথে যারা এখন লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, যেটা আমাদের ফেসবুক পেজে অলরেডি চলছে, এবং আমাদের পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন যাতে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে আপনারা সকল ধরনের আপডেট পেতে পারেন। সম্মানিত অতিথিদেরকেও আজকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারাও যদি আপনাদের ফেসবুক প্রোফাইল, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লাইভটি শেয়ার করেন, তাহলে আপনারা আপনাদের যে ফ্যান ফলোয়ার তাদের কাছে পৌঁছাতে পারবেন। তারাও আজকে আপনাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে পারবে এবং তাদের কোনো কোশ্চেন, তাদের কোনো কমেন্ট থাকলে যেন আমাদেরকে এই আলোচনার মাধ্যমে জানাতে পারে। পাশাপাশি সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী সোমবার আমরা ঈদ উল ফিতর উদযাপন করব। যদিও এবারের ঈদ আমরা একটু ভিন্নভাবে পালন করব, তারপরেও পরিবারের সবাইকে নিয়ে যেন সুস্থভাবে ঈদ পালন করতে পারি, সবাই সেই চেষ্টাই করব। বিনা প্রয়োজনে আমরা আসলে বাইরে যতটুকু সম্ভব বাইরে না যাই। আর যদি বাইরে যেতেই হয়, আমাদের যে সতর্কতা, যেমন স্যানিটাইজার ইউজ করা, মাস্ক ইউজ করা, এগুলোর জন্য আমরা করি। করোনার মতো একটি সংক্রামক রোগের জন্য এই ঈদে হয়তো আমরা গ্রামের বাড়িতে যেতে পারছি না বা কোথাও ঘুরতে যেতে পারছি না, কিন্তু যার যার অবস্থানে থেকে যেন আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারি, এই কামনাই রইল। এই মহামারী ঠেকাতে ঈদের এই সময়ে অপ্রয়োজনে ঘর থেকে বের হব না, জনসংযোগ এড়িয়ে চলবো, নিজের পরিবারকে এবং আশেপাশের মানুষগুলোকে সুস্থ রাখতে এই সতর্কতা আমরা অবশ্যই মেনে চলবো। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা সর্বাত্মক চেষ্টা করব আমি, আপনি, আমরা সবাই যেন আমাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে পারি। আর অবশ্যই পাশাপাশি আমরা যার যার অবস্থান থেকে আমাদের প্রতিবেশীর খোঁজ নিব, আমাদের বন্ধু বান্ধবের খোঁজ নিব, যতটুকু সম্ভব ভার্চুয়ালি। তাহলে হয়তো আমরা এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবো ডিজিটালি। আমরা এখন ডিজিটাল বাংলাদেশের কথা বলছি। সো সবাই সুস্থ থাকবেন, অবশ্যই ঘরে থাকবেন। বরাবরের মতো আমাদের ফ্রন্টলাইন যোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই যুদ্ধে আমরা জানি অনেক ফ্রন্টলাইনার অলরেডি আক্রান্ত হয়েছেন এবং অনেকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন যেন আমি, আপনি, আমরা বাসায় থেকে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা যেন অব্যাহত রাখতে পারি। আমাদের ডাক্তার, আমাদের নার্স, হসপিটাল স্টাফ, ল্যাব টেকনিশিয়ান, গভর্নমেন্ট অফিসিয়ালস, আমাদের পুলিশ, আর্মি, সাংবাদিক, অবশ্যই আমাদের ব্যাংকার্স, বরাবরের মতো আমরা এই লাইফটি আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য ডেডিকেট করছি। আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলার জন্য। আমাদের আজকের টপিক ছিল রিটেল ব্যাংকিং অ্যান্ড রেমিটেন্স সার্ভিসেস ডিউরিং কোভিড-19। আমরা সবাই জানি যে রিটেল ব্যাংকিং ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিট অফ এনি কমার্শিয়াল ব্যাংক। ইনফ্যাক্ট দিস ইজ দ্য বিগেস্ট ইউনিট। সো এই নিয়ে কথা বলবো। আমাদের সাথে সরাসরি সিঙ্গাপুর থেকে যুক্ত আছেন মোহাম্মদ সামিউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অফ প্রাইম এক্সচেঞ্জ কোম্পানি প্রাইভেট লিমিটেড। আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ কনজিউমার ব্যাংকিং এএনএম মাহফুজ। আমাদের সাথে যুক্ত আছেন গাজী আর মোহাম্মদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অফ এমএমএস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং ওয়ান ব্যাংক লিমিটেড। এবং সর্বশেষ আমাদের সাথে যুক্ত আছেন এনআরবি ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মামুন মাহমুদ শাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে সময় আর নষ্ট করব না, সরাসরি আজকে আলোচনায় চলে যাচ্ছি। আমাদের একটা টপিক ছিল আজকে রিটেল ব্যাংকিং অ্যান্ড ই রেমিটেন্স। মোহাম্মদ সামিউল্লাহ কাছে জানতে চাচ্ছি, আপনি কি কাইন্ডলি আমাদের একটু বলবেন যে আমরা সবাই জানি রেমিটেন্স সার্ভিস, বিদেশ থেকে যারা যে টাকাটা আসে আমাদের দেশে, ই রেমিটেন্স বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন? আর ই রেমিটেন্সের মাধ্যমে এই কোভিড-19 আমরা কিভাবে আসলে ফাইট করছি? মোহাম্মদ সামিউল্লাহ। Thank you. All praises to Almighty. My deepest sympathy and solidarity for the COVID-19 patient affected in Bangladesh, 30,000, and in Singapore, 31,000. May Almighty bless them, and we wish them speedy recovery. The economy of Bangladesh is an emerging market economy. এই ক্ষেত্রে রেমিটেন্স একটি অন্যতম অর্থনীতি চালিকা শক্তি। কনভেনশনাল ব্যাংকিং মডেলে দেখা গিয়েছে আজকের থেকে ধরেন কি ইন আর্লি 2000 যখন রেমিটার রেমিটেন্স সেন্টারে রেমিটেন্স প্রেরণ করতে যেত, তখন পুরো ট্রানজেকশনটাই হতো ডিমান্ড ড্রাফট, টিটি বা পে অর্ডারের মাধ্যমে। সেই ক্ষেত্রে বেনিফিশিয়ারিকে টাকা পেতে অলমোস্ট সপ্তাহখানিক লেগে যেত। ইন দিস এভার চেঞ্জিং বিজনেস সিনারিও, where internet makes it easier than ever before for the businesses to collaborate and coordinate between the remitter, intermediary banks and beneficiary,
সেই সময় ইভলভ হয় ই রেমিটেন্স সার্ভিসেস। ই রেমিটেন্স সার্ভিস অর্থাৎ একজন প্রবাসী মুঠোফোনের মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তার কনভিনিয়েন্ট লোকেশন থেকে, বাসস্থান বা কর্মস্থান থেকে খুব সহজেই তার আত্মীয় স্বজন, তার কষ্টার্জিত আয় তার পরিবারের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে দিতে পারে। এক্ষেত্রে রেমিটেন্স সেবাকারী প্রতিষ্ঠান যদি সিম্পলিফাইড, ইজি টু ইউজ, কনভিনিয়েন্ট অ্যান্ড রিলায়েবল অ্যান্ড সিকিউর সার্ভিস এনশিওর করে, সেই ক্ষেত্রে ই রেমিটেন্সের প্রসার হবে। এবং ই রেমিটেন্স সেবা দানকারী প্রতিষ্ঠান যতটুকু সম্ভব ইন্টারমিডিয়ারি যতটুকু কমাতে পারবে, ফ্রিকশন যতটুকু কমাতে পারবে তার চ্যানেলের মধ্যে, তত কিন্তু ই রেমিটেন্স সার্ভিসেসটা বেগবান পাবে। আমি আওয়ার ব্যাংক ডিউরিং দিস কোভিড-19 প্রাইম ব্যাংক, আমরা আমাদের রেমিটেন্স সার্ভিসটা সম্পূর্ণ ইকোসিস্টেমের মধ্যে নিয়ে এসেছি, যেটা সম্পূর্ণ ই রেমিটেন্সের আওতায় পড়ে। এখানে কোনো হিউম্যান ইন্টারাকশনের কাজ নেই, সম্পূর্ণ ফ্রম স্টার্ট টু এন্ড পর্যন্ত, ক্রেডল টু গ্রেভ পর্যন্ত, কাস্টমার অনবোর্ডিং থেকে শুরু করে ইন্টারমিডিয়ারি এবং বেনিফিশিয়ারি এন্ডে যাওয়া পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু অটোমেশন এবং ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে। এক্ষেত্রে রেমিটার যখন রেমিটেন্স প্রেরণ করে 3 থেকে 5 মিনিটের মধ্যে বেনিফিশিয়ারি তার কনভিনিয়েন্ট লোকেশন থেকে রেমিটেন্স উইথড্র করতে পারবে এবং ইলেকট্রনিক ওয়ালেটেও নিমেষে সে টাকা পেয়ে যাবে। সো এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে দেখা গিয়েছে কি আমরা আমাদের গ্রাহকদের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করছি, যেটা আগে আমরা পুশ ইনিশিয়েটিভ গুলো নিতাম, এখন দেখছি কি কাস্টমার সেন্ট্রিক সেলফ ইনিশিয়েটিভ গুলো ইভলভ করছে। এবং সিঙ্গাপুর পার্সপেক্টিভে বলি, যখন সিঙ্গাপুর সরকার ডে ওয়ানে সার্কিট ব্রেকার ইনিশিয়েট করে, আমরা ডে ওয়ান থেকে কিন্তু ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মটা আপস্কেল করেছি। আমাদের গ্রাহকরা পে কানেক্ট, পে নাও, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু সেবা পেয়ে আসছে। এবং আমরা কিন্তু আপনার আপনার রেমিটেন্স সার্ভিস প্রদান করার ক্ষেত্রে, সামাজিক দায়িত্ববোধের ক্ষেত্রে কিন্তু আমরা এই আপস্কেলটা করেছি, যাতে আমাদের গ্রাহকরা এই চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে, যেখানে মোবিলিটি খুব রিজিড অ্যান্ড রেস্ট্রিক্টেড, আমরা এই সেবাগুলো তাদের দোরগোড়ায় নিয়ে যেতে পেরেছি। এবং আমরা সেফার, কনভিনিয়েন্ট অ্যান্ড চিপার সলিউশনস নিয়ে কিন্তু আমাদের গ্রাহকদের কাছে যাচ্ছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা দেখেছি যে বাংলাদেশের রেমিটেন্স ইন দ্য মান্থ অফ এপ্রিল রেমিটেন্স ডিপ ডাউন করেছে, বাট উই হ্যাভ সাকসেসফুলি ক্রসড $1 বিলিয়ন। সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে রেমিটেন্স অ্যারাউন্ড 40% ড্রপ করেছে। আইল বি গ্ল্যাড টু সে আমরা কিন্তু কোনো ব্যতিক্রম নেই, আমাদেরও রেমিটেন্স ড্রপ করেছে, বাট কম্পারেটিভলি কিন্তু 18 to 20% রেমিটেন্স ড্রপ করেছে। সো এই ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে কিন্তু ইট হ্যাজ সেভড আস, অ্যান্ড আমরা প্রবাসীদের মুখে হাসি ফোটাতে পেরেছি যে এই সার্ভিসেস গুলো তাদের দোরগোড়ায় নিয়ে যেতে পেরেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। সামি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি জি। আমি আসলে ছোট্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আপনি যখন বলতেছিলেন যে ই রেমিটেন্স সম্পর্কে, সিঙ্গাপুরে আমি দেখেছি যে আমাদের দেশের অনেকগুলো কমার্শিয়াল ব্যাংকেরই এক্সচেঞ্জ সার্ভিস আছে। সো প্রাইম এক্সচেঞ্জ আসলে মানে হাউ আর ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স, একটু যদি আমাদেরকে বলতেন। ওয়েল, বাংলাদেশ ব্যাংক বেস রেমিটেন্স সাবসিডিয়ারি, সবগুলো রেমিটেন্স সাবসিডিয়ারি অক্লান্ত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, যাতে রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত আয় আমরা দেশে প্রেরণ করতে পারি খুব সহজেই। এবং টু স্পেসিফিক্যালি অ্যান্সার টু ইয়োর কোশ্চেন, ইয়েস, with our visionary board of directors, especially our honorable chairman sir, visionary chairman sir, our honorable managing director, বেশ কিছু স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ নিয়েছেন which help us to stand out of the lot. Say for example, multi-corridor initiative. We are the first among Bangladeshi bank remittance company যারা আজকে থেকে 8 বছর আগে এ ধরনের ইনিশিয়েটিভ নিয়েছি। এবং বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশে আমাদের কোর মার্কেট সেগমেন্ট থাকলেও 60% রেমিটেন্স আমরা বাংলাদেশে প্রেরণ করি এবং 40% রেমিটেন্স কিন্তু আমরা বেশি অন্যান্য দেশে প্রেরণ করে থাকি। এবং সেকেন্ডলি, উই আর দ্য ফার্স্ট টু রোল আউট এজেন্ট ব্যাংকিং রেমিটেন্স সলিউশন মডেল। বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মেনে, সিঙ্গাপুর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মেনে কিন্তু আমরা গত বছর এজেন্সি রিলেশনশিপ রেমিটেন্স মডেলটা রোল আউট করি। সেখানে প্রবাসীরা খুব সহজেই তার নিকটতম রেমিটেন্স সেন্টারে গিয়ে আমাদের ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে কিন্তু রেমিটেন্স প্রদান করতে পারছেন। থার্ড, ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা যদি বলি, আমরা আমরা একমাত্র ব্যাংক যারা ফ্রি অফ কস্ট আমাদের প্রবাসীদেরকে বিনা খরচে সঞ্চয় হিসাব করে দিচ্ছি। শুধু সঞ্চয় হিসাব নয়, এর পাশাপাশি তারা দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী বিভিন্ন ধরনের ডিপোজিটারি এবং লেন্ডিং প্রোডাক্টসও তারা পাচ্ছেন। এবং এই অ্যাকাউন্টের সাথে সাথে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে বা এর আগে থেকেই আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে এসেছি। আমরা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস লাইক এটিএম কার্ড, আমাদের প্রপার্টারি অ্যাপ আছে অল্টিটিউড অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তারা কিন্তু তাদের তাদের ফান্ড ম্যানেজ করতে পারছে বাংলাদেশে।
ফোর্থলি আমরা ওয়েলথ ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল সার্ভিসেস গুলো দিয়ে থাকি আমাদের প্রবাসীদের যারা আলট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। আমাদের কনজিউমার ব্যাংকিং এর মোনার্ক ভ্যালু সেন্টারের মাধ্যমে আমরা এইগুলো সার্ভিসেস গুলো ইনশিওর করে থাকি, কি লাইক বন্ড সার্ভিসেস, ফিক্সড ডিপোজিট, রিটেল লেন্ডিং, অন্যান্য ফ্যাসিলিটিস গুলো। ডিজিটাল প্ল্যাটফর্মের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা উইদিন 2 উইকস আমরা আমাদের রেমিটেন্স সলিউশনের অ্যাপস নিয়ে আসছি, যেটা স্ট্যান্ডঅ্যালোন অ্যাপস হবে না। এক্ষেত্রে আমাদের অ্যাপসটা ব্যতিক্রম হবে অন্যান্য মার্কেটে যেগুলো অ্যাপস আছে। লাইক আমাদের যে প্রোপ্রাইটারি অ্যাপ আছে অল্টিটিউড, সেই অল্টিটিউডেই গ্রাহকরা কমপ্লিট ইকোসিস্টেম সলিউশনসটা পাবে, এবং সেখানে আমরা এনশিওর করছি যে ইন্টারমিডিয়ারি আমরা যতটুকু কমাতে পেরেছি, সক্ষম হয়েছি এবং এফিসিয়েন্সি বাড়াচ্ছি। বিকজ ইন্টারমিডিয়ারি যখনই অ্যাপের মধ্যে থাকবে রেমিটেন্স সলিউশনের মধ্যে, তখন কিন্তু আমার কস্ট অফ অপারেশনস বেড়ে যাবে এবং ফ্রিকশনটা তৈরি হবে, এবং যত কস্ট অফ অপারেশনস বাড়বে আমার তত কম আমি ভ্যালু বেসড সার্ভিসেস গুলো আমি আমার ক্লায়েন্টদেরকে এনশিওর করতে পারবো। সেক্ষেত্রে উই হ্যাভ এনশিওর টু কিপ দ্য ইন্টারমিডিয়েটস অ্যাট মিনিমাম লেভেল, এনশিওরিং দ্য এফিসিয়েন্সি। তো আমরা আশা করছি যে বিগত 16টি বছর ধরে আমরা আমাদের গ্রাহকদেরকে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছি, এবং আগামী দিনগুলোতে এ ধরনের ইনোভেটিভ প্রোডাক্টস এন্ড সলিউশনস নিয়ে আসবো প্রাইম ব্যাংকের পক্ষ থেকে, প্রাইম এক্সচেঞ্জের পক্ষ থেকে, এবং আশা করি প্রবাসীরা একটি ভিন্ন মাত্রায় ব্যাংকিং এর সুযোগ পাবেন আমাদের মাধ্যমে। ধন্যবাদ। সামি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে সাইদ ভাই আসবো। সাইদ ভাই, একটু অ্যাড করতে চাই, যেহেতু অপরচুনিটিটা পেলাম আর যেহেতু আমিও প্রাইম ব্যাংকের একজন সদস্য, এখানে সামির সাথে আমি একটু অ্যাড করি। আমরা যেটা মনে করি প্রাইম ব্যাংকের পক্ষ থেকে, যে আমাদের যে সাবসিডিয়ারিটা সামি সিঙ্গাপুরে দেখছে, সেটা আমাদেরই পরিবারের একটা অংশ। সেক্ষেত্রে আমাদের স্টার্টিং ফ্রম আওয়ার বোর্ড অফ ডিরেক্টরস, আওয়ার অনারেবল চেয়ারম্যান, পার্টিকুলারলি আমাদের ম্যানেজিং ডিরেক্টর, উনি আমাদেরকে সবসময় একটা কনসেপ্টে চলতে বলেন, সেটা হচ্ছে ওয়ান ব্যাংক ওয়ান টিম। সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে এই কষ্টার্জিত পয়সা আমাদের যেই ভাইরা বিদেশ থেকে পাঠাচ্ছেন, তারা আমাদের ইকোনমিক হুইলটাকে চালিয়ে নেওয়ার জন্য অনেকাংশে হেল্প করছেন। তাদের জন্য আমরা কিছু ত্বরান্বিত করতে পারি কিনা, সেক্ষেত্রে আমরা যেটা করি, পার্টিকুলার আপনি যখন বললেন যে প্রাইম ব্যাংকের এক্সচেঞ্জ কিভাবে ডিফারেন্ট, প্রাইম ব্যাংকের এক্সচেঞ্জ এভাবে ডিফারেন্ট, প্রাইম ব্যাংকে কেউ যখন অ্যাকাউন্ট খুলতে আসে সিঙ্গাপুরে, এই অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটা আমরা অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল সেন্ট্রালাইজ প্রসেসের মাধ্যমে ডিজিটাল চ্যানেলে করে দিই। সামি আমাদের কাছে ডিজিটাল চ্যানেলে তার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম বা অন্যান্য কাগজপত্রগুলো পাঠায়। বেয়ার মিনিমাম ইন্টারাকশন, বেয়ার মিনিমাম ফ্রিকশনের মাধ্যমে আমরা বেয়ার মিনিমাম ইন্টারাপশন এবং যতটুক আমাদের রেগুলেটরি রিকোয়ারমেন্ট ফুলফিল না করলেই নয়, অতটুক পুঙ্খানুপুঙ্খ রূপ করে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ওই অ্যাকাউন্টগুলো খুলে দিই, সো দ্যাট যারা রেমিটেন্স করবে তাদেরকে কোনো রকম হ্যাসেল পোহাতে না হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে মুহূর্তে অ্যাকাউন্ট ওপেনিংটা হয়ে যায়, ওনারা যখন রেমিটেন্স পাঠান, ওনাদের আত্মীয় স্বজন এসে হয় ওনাদের অ্যাকাউন্টে আমাদের মাধ্যমে নেয়, অথবা কোডের মাধ্যমে ওভার দ্য কাউন্টার এসে ক্যাশ নিয়ে যায়। তাদের জন্য আমরা ব্রাঞ্চগুলোতে আলাদা কিউ করে দিই, সো দ্যাট ওনারা এসেও এনকারেজ হন যে টাকা তুলতে আসলেও আমাকে কোনো রকম হ্যাসেলে পড়তে হয় না। সেক্ষেত্রে যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় যারা টাকা তুলতে আসছেন তারা হয়তো আমার গ্রাহক নয়, আমরা চেষ্টা করি তাদেরকে আমাদের গ্রাহক করার জন্য আমাদের সেবা দিয়ে, অথবা যদি গ্রাহক করার কোনো কারণে না যায় বা ওনারা হতে না চান, আমরা অ্যাটলিস্ট কুইকার সার্ভিস, ফাস্টার সার্ভিস একটু ভালো ব্যবহার করে ওনাদের সাথে বোঝানোর চেষ্টা করি যে আপনার এই পাঠানোর টাকাগুলো যাতে আপনারা দ্রুত পান, সেই ব্যাপারে আমরা যতটুকু সর্বাত্মক সহায়তাটুকু করি। ধন্যবাদ মাহফুজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সামি ভাইয়ের কাছে আমি আবার একটু পরে আসছি। মাহফুজ ভাই যেহেতু বলা শুরু করেছেন, সো আমি আপনার কাছে আজকের যে টপিকটা ছিল রিটেল ব্যাংকিং এন্ড রেমিটেন্স সার্ভিসেস ডিউরিং কোভিড-19, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমাদেরকে একটু বলেন যে এখন আমরা কোন অবস্থানে আছি বাংলাদেশে প্রেক্ষাপটে, এবং পোস্ট কোভিডে আমাদের কি ধরনের সিচুয়েশন হতে পারে ইন টার্মস অফ কনজিউমার ব্যাংকিং। সাথে আমি একটা ছোট্ট কোশ্চেন অ্যাড করবো, সেটা হচ্ছে ডিউ টু কোভিড-19 we all can assume that there will be a significant change in consumer behavior which will be observed in coming days post COVID-19, I would say. How banks will address this? থ্যাংক ইউ, এটা আপনি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। প্রথমত বলি যে এখন পর্যন্ত আমরা কিন্তু টিপিক্যাল ব্যাংকিং বলতে যেটা বুঝি, পার্টিকুলারলি কনজিউমার ব্যাংকিং বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে আমাদের ব্রিক অ্যান্ড মর্টার স্ট্রাকচারে ব্রাঞ্চগুলোতে কাস্টমার আসবেন, ক্যাশ চেক দেবেন, ক্যাশ উঠাবেন, ক্যাশ জমা দেবেন, লোন নিতে চাইবেন বা ক্রেডিট কার্ড বা কনজিউমার প্রোডাক্টগুলো নিতে চাইবেন। এটা ছিল আমাদের এই কোভিড সিচুয়েশন আসার আগ পর্যন্ত এটাই ছিল বাস্তবতা, এটাই ছিল কনজিউমার ব্যাংক।
যে যত বেশি কাস্টমার অ্যাকাউন্ট খুলতে পেরেছি, যত বড় পোর্টফোলিও করতে পেরেছি, তত বড় সাকসেসফুল কনজিউমার ব্যাংকার আমরা হতে পেরেছি, ইন টার্মস অফ ডিপোজিট ভলিউম অর ইন টার্মস অফ অ্যাসেট ভলিউম অর ইন টার্মস অফ ক্রেডিট কার্ড আউটস্ট্যান্ডিং। বাট আপনি যেটা বললেন যে কোভিড আমাদের হয়তোবা আরেকটা চোখ খুলে দিয়েছে। গোয়িং ফরওয়ার্ড কনজিউমার ব্যাংকের চেহারা এইভাবে চলবে না। একেবারে এক কথায় যদি বলি, আমাদেরকে একেবারেই অন্য ধারায় চিন্তা করতে হবে যে কিভাবে করে ভবিষ্যতে আমরা আমাদের কনজিউমার ব্যাংকটাকে চালাবো। দুই দিকে চিন্তা করে, এক, ব্যাংকের প্রফিটেবিলিটি তো অবশ্যই চিন্তা করতে হবে, বাট কনভিনিয়েন্স ফর দ্য কনজিউমার্স, কনজিউমারের জন্য কনভিনিয়েন্সটা কোনটায় হবে, তাদের এই কোভিড সিচুয়েশনটাকে মাথায় রাখতে হবে আমাদের। কারণ আমরা এখনো বলতে পারছি না যে আগামী 1 বছর, 2 বছর বা 5 বছরের মধ্যে সিচুয়েশন উইল বিকাম ব্যাক টু নর্মাল। এটা হবে না। হয়তোবা নিউ নর্মাল বলে যে সিচুয়েশনটা, আমাদেরকে সেইটাকেই বাস্তবতা হিসেবে ধরে নিতে হবে। তো পোস্ট কোভিড সিচুয়েশন আমাদের পুরো কনজিউমার ব্যাংকিং প্ল্যাটফর্মটাকে চিন্তা করতে হবে ডিজিটালি, কমপ্লিটলি ডিজিটালি। ডিজিটাল বলতে কি বোঝাচ্ছি? ডিজিটাল কুড বি, যেটা আমাদের আরেকজন কলিগ আছেন ফ্রম আনাদার ব্যাংক, ইট কুড বি অ্যাপ বেস, ইট কুড বি ইন্টারনেট বেস, ইট কুড বি এনি আদার ফর্ম অফ alternate ডেলিভারি চ্যানেলস। অল্টারনেট ডেলিভারি চ্যানেলের মধ্যে হতে পারে থ্রু কল সেন্টার, থ্রু এটিএমস, ইন্টারাপশন হচ্ছিল, থ্রু কল সেন্টার, থ্রু এটিএমস, থ্রু এমএফএস, থ্রু ওয়ালেট, যত রকম প্ল্যাটফর্ম আছে সবগুলাকেই আমাদেরকে চিন্তা করতে হবে। এবং ডিপেন্ডিং অন দ্য নিড অফ দ্য কাস্টমার, আমাদের যার জন্য যে প্রোডাক্টটা স্যুট করবে সেই প্রোডাক্টটা তাকে দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম বর্তমানে যেটা বাস্তবতা, যে আমাদের ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের আয় বা আমাদের ইনকামের অনেক অংশই ইম্প্যাক্টেড হয়েছে ডিউ টু কোভিড। গোয়িং ফরওয়ার্ড যদি আমরা আমাদের কস্টের উপর চিন্তা না করি, যে কনজিউমার ব্যাংকিং এর অপারেশনাল কস্ট, সেটাকে যদি আমরা কমাতে সক্ষম না হই, আমাদের পক্ষে সার্ভাইভ করা উড বি ডিফিকাল্ট। কস্ট কমানোটা কি শুধুমাত্র একদিক থেকে হবে না, এটাকে মাল্টিপল দিক থেকে চিন্তা করতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে প্রথমে চিন্তা করতে হবে, যেটা আমাদের সবচেয়ে বড় ব্যয়। আমাদের এক্সপেন্সিভ লাক্সারি ব্রাঞ্চেস করা আর যাবে না। দ্যাট উইল বি কনসেপ্ট যেটা কিনা এখন অনেক আর্কেইক হয়ে গেছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ছোট ছোট শাখা বা উপশাখা, এজেন্ট ব্যাংকিং বা মাহফুজ ভাই কি আছেন আমাদের সাথে? সো ওই দিক থেকে চিন্তা করে আমাদেরকে যদি কস্ট অপটিমাইজড ওয়েতে আগাতে হয়, আমাদের ডিজিটাল ওয়ে ছাড়া দের ইজ নো আদার অপশন। সো সেদিক থেকে আমি যদি প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে বলি, আপনারা জেনে হয়তো বা খুশি হবেন যে আমাদের নিজেদের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ বলেন, অন্যান্য অল্টারনেট ডেলিভারি চ্যানেলগুলো বলেন, কল সেন্টার, এটিএম নেটওয়ার্ক, প্রত্যেকটা নেটওয়ার্কই আমাদের আল্লাহর রহমতে আছে। এবং গত এই 2-2.5 মাস বা কোভিড সিচুয়েশনে প্রত্যেকটাকেই আমরা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্টের চেষ্টা করেছি। এবং ভবিষ্যতে কোন দিকে যেতে হবে বা কত রকম পারমুটেশন কম্বিনেশন করে আরো কত ফিচার বাড়ানো যায়, আমাদের এই এফর্টটা কন্টিনিউয়াস আছে। জি, অনেক ধন্যবাদ মাহফুজ ভাই আপনাকে। আমি আপনার এই কথার সাথে ছোট্ট একটি কথা অ্যাড করতে চাই। আপনি ডিজিটাল ফাইন্যান্সিং এর কথা বললেন বা ডিজিটাল ব্যাংকিং এর কথা বললেন, which is a part of consumer banking. So what else we can do in terms of encouraging our consumers to be digitalized or digitalization? এটা এটা হয়তোবা একদিনে সম্ভব হবে না। আমাদের প্রত্যেক যার যার জায়গা থেকে প্রত্যেককেই এই ব্যাপারে চেষ্টা করতে হবে। দেখুন, আমি যদি একটু বলি যে আজকে হয়তোবা মোবাইল দিয়ে যা যা করা সম্ভব, আমরা যদি জাস্ট 2 জেনারেশন আগে আমার বাবাকে বা আমার দাদাকে এই জিনিসগুলো বলতাম, তারা হয়তোবা বলতো যে সায়েন্স ফিকশন নিয়ে কথা বলছো বা অবাস্তব কথা বলছো। সেরকম সবকিছু কিন্তু এখন একেবারে আমার আপনার বাচ্চারাও ওই কাজগুলো মোবাইল দিয়ে করতে পারছে। সিমিলারলি আমাদেরও দায়িত্ব হবে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই জিনিসগুলোকে পপুলার করা টু কনজিউমার। যে এখনো যে আমি আপনাকে যদি একটা ছোট্ট এক্সাম্পল দেই, এই কোভিড সিচুয়েশনেও তো আমরা আমাদের ব্রাঞ্চের অপারেশন গুলো চালিয়ে রেখেছিলাম। বিভিন্ন জায়গায় দেখেছি ব্রাঞ্চে লম্বা লাইন, কিন্তু পাশে আমাদের এক লাইনে ধরেন 4টা এটিএম, 2টো এটিএম দেওয়া আছে, কেউ এটিএম মেশিনে যাচ্ছে না। সবাই ব্রাঞ্চে ওই 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকার একটা ক্যাশ চেক নিয়ে কাউন্টারে দাঁড়িয়ে আছে 15 মিনিট 20 মিনিট।
এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। বাট যদি উনি চাইতেন উনি কিন্তু হয় এটিএম দিয়ে তুলতে পারতেন, অথবা ওনার কাছে যদি ডিজিটাল ব্যাংকিং কোনো অ্যাপস থেকে থাকে সেই টাকাটা দিয়ে হয়তো উনি ট্রান্সফার করতে পারতেন। তো আমাদের সকলের জায়গা থেকে আমাদের এগিয়ে আসতে হবে, কনজিউমারের আস্থার জায়গাটা অর্জন করতে হবে যে ডিজিটাল প্ল্যাটফর্মটাও সেফ, আপনারা এর মাধ্যমে এই সমস্ত ট্রানজাকশন গুলো করতে পারেন। অ্যাকসেপ্টেবিলিটি বাড়াতে হবে। আজকে আমি হয়তো বা দোকানে গিয়ে সব দোকানে গিয়ে হয়তো আমি কিউআর কোড বা অন্যান্য মাধ্যমে পেমেন্ট করতে পারি না, সেই জায়গাটাও আমাদেরকে তৈরি করতে হবে, প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে যে কোনো শপিং এ গেলে বা কোথাও গেলে যাতে ডিজিটাল মাধ্যমে পেমেন্টটা ওরা অ্যাকসেপ্ট করে, সেই জায়গাটাও এগিয়ে আসতে হবে। আমাদের রেগুলেটরি সাইড থেকেও ডিজিটাল পেমেন্ট মেথোডোলজি বা ডিজিটাল মোডটাকে আরো প্রমিনেন্ট করার জন্য যতটুক ছাড়ের প্রয়োজন বা বাস্তববাদী সমস্ত রেগুলেশনের প্রয়োজন, সেই জায়গাটাতেও আমার মনে হয় ইমপ্রুভমেন্টের দরকার আছে। তো সার্বিকভাবে সব দিক থেকে চেষ্টা করে এটাকে আগাতে হবে। কোনো একটা ব্যাংক যদি আমরা ইন্ডিভিজুয়ালি চেষ্টা করি, হয়তো আমার গ্রাহক বেসকে আমি নিয়ে খেলবো, বাট ওভারঅল সামগ্রিকভাবে এটার পরিবর্তন সবাই একসাথে না করলে হবে না। অনেক ধন্যবাদ মাহফুজ ভাই, আপনার কাছে আবার আমি আসবো। আমি চলে যাব এখন গাজী আর মোহাম্মদের কাছে। আজকের যে টপিকটা ছিল রিটেল ব্যাংকিং এন্ড রেমিটেন্স সার্ভিসেস ডিউরিং কোভিড-19, এই সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য সংক্ষিপ্ত আকারে, পাশাপাশি আমি আপনার একটু অ্যাড করবো এটার সাথে। আমি রিসেন্টলি জানতে পেরেছি যে আপনি ডিজিটাল ওয়ালেট নিয়ে কাজ করছেন, ডিএফএস ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে আপনি কাজ করছেন, ডিজিটাল ব্যাংকিং নিয়ে কাজ করছেন, যেটা এখন গ্লোবালি রিটেল ব্যাংকিং এর অন্তর্ভুক্ত। সো এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন গাজী ভাই। Okay, thank you, Saif bhai. First of all, it's a very timely session, and thanks for having me here. And I'm good to see a lot of good different banks colleagues here. Yeah, that's a very pertinent question. আসলে আমরা রিটেল আমরা কোথায় ছিলাম, কোথায় যাচ্ছি? I think Mahfuz bhai covered a lot of interesting insight. আসলে আমরা যদি মূলত বাংলাদেশের রিটেল ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে তাকাই, আসলে মূলত 2000 এর পরে মূল থ্রাইভটা যদি আমরা দেখি, ইট ওয়াজ থ্রাইভিং লাইক এনিথিং। বাট দেখেন প্রত্যেকটা বিজনেসের একটা পিক রিসেশন রিকভারি ট্রাউ যে বিজনেস মডেল থাকে, হ্যাঁ, এখন হয়তো আমরা একটা লেভেলে ম্যাচিওর লেভেলে গিয়েছি রিটেলে, বাট এখন দেখেন দা থিংস আর চেঞ্জিং। আপনি দেখেন একটা সময় আমরা সবাই কিন্তু হোটেলে থাকতাম, এখন কিন্তু উই ডোন্ট স্টে এট দ্য হোটেলস, আমরা এয়ারবিএনবি করি, ঠিক না? বাইরে এটা উবার দেখেন আপনার, ইভেন ইফ ইউ আর হ্যাভিং কার্স, আপনি কিন্তু গাড়ি শপার যদি নাও আসে, ইউ আর অ্যাডাপ্টিং উবার। এই যে ডিসরাপশন গুলো হচ্ছে, সো সিমিলারলি ব্যাংকিং এর ক্ষেত্রে এটার বাইরে না, যে কারণে একটা আমরা দেখতে পাচ্ছি এখন দিয়া গ্লোবালি ফিনটেক ইজ থ্রাইভিং। এবং আপনি দেখবেন in different lot of countries, in Singapore, Malaysia, even আমি যদি বলি China তো is of course a way to ahead. Even Vietnamও যদি আপনি দেখেন, even there are a lot of digital banks যারা কোনো branchless digital banks, একটা fintech, they have significantly moved ahead and way to ahead of banks. তাহলে কেন ব্যাংকের সার্ভিসের চেয়ে কেন একটা ফিনটেক ডিজিটাল ব্যাংক বা চ্যালেঞ্জার ব্যাংকগুলো এত অ্যাডভান্স কিভাবে হলো? এর মূলত দুটো জিনিস কাজ করেছে। একটা হচ্ছে কি ভেরি সিমলেস এন্ড ফ্রিকশনলেস কাস্টমার এক্সপিরিয়েন্স। আপনি দেখেন আমার একটা ব্যাংক যখন কাস্টমার আমার ব্রাঞ্চ যখন আসে, কি করতেছে, সে মিনিমাম হাফ এন আওয়ার আগে কিন্তু ব্রাঞ্চ থেকে বের হতে পারে না। বিগ ফর্ম, 6 to 7 পেজ ফর্ম, এন্ড the customer service officer helps the customer to get the form signed. টোটাল জিনিসটা মিলে সে হাফ এন আওয়ার লাগে, তারপর হয়তো পরের দিন বা 2 দিন পর সে চেকবুক কালেক্ট করছে। সো দিস ইজ দ্য টিপিক্যাল এক্সপিরিয়েন্স অফ টিপিক্যাল রিটেল ব্যাংক, রাইট? বাট দিস হ্যাজ বিন disrupted with a check এখন ইভেন 2 মিনিটে একটা অ্যাকাউন্ট করা হচ্ছে। সো এটা কিন্তু দেখেন দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। আপনি যেটা বললেন, আমাদের পাস্টটা ছিল অনেকটা বেশি মোর অ্যাবাউট অ্যাকচুয়ালি ব্রিক এন্ড মর্টার ড্রিভেন, অফলাইন ড্রিভেন বা প্লাস্টিক মানি ড্রিভেন, কার্ড ড্রিভেন। বাট থিংস আর চেঞ্জিং। যেটা হচ্ছে এই কোভিড দ্যাট পুশ দ্য কাস্টমার্স টু চেঞ্জ দ্য ব্যাংকিং হ্যাবিটস। আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স, আমরা তো লঞ্চ করলাম ওয়ালেট, ওকে ওয়ালেট অ্যারাউন্ড 18 months back. We just got the double customer on acquisition. Our transaction volume almost became triple in the last month because customer are they are bill payment বলেন, ফান্ড ট্রান্সফার, they are doing everything here. এবং আমরা যেটা করেছি, আমাদের ওয়ালেট থেকে আপনি চাইলে এটিএম থেকে টাকা তুলতে পারবেন উইদাউট এনি কার্ড। সো আমরা সেই ক্যাপাবিলিটি দিয়েছি। সো প্লাস দ্যাট ইজ ওয়ান পার্ট, একটা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স পার্ট। নাম্বার 2 হচ্ছে আন্ডার দ্য কারেন্ট সিচুয়েশন, আমরা সবাই বলা হচ্ছে এখন গ্লোবালি যে জব কার্ড বলি, আমরা যাই বলি, ওভারঅল অপারেশন কস্ট সবকিছু কিন্তু আসবে ব্যাংকগুলোকে। তারা হয়তো অনেক বেশি ব্রাঞ্চ এক্সপানশনটা এখন হয়তো ব্যাংক বয় প্ল্যান করছে না, যেহেতু এখানে দুটো কারণ। একটা হচ্ছে কাস্টমাররা, যেহেতু আমাদেরকে বলা হচ্ছে নিউ নর্মাল, হয়তো এরকম সিচুয়েশন আরো হতে পারে, আমরা এক্স্যাক্টলি জানি না এই বছরে আমরা কতদিন লকডাউন থাকবে। দেখেন না, গতকালকে কিন্তু কোভিড-19 স্পাইক রেট অনেক বেশি ছিল গতকালকে, রাইট? সো গ্লোবালি, সো উই এক্স্যাক্টলি ডোন্ট নো হোয়েন দ্য সিচুয়েশন উইল বিকাম নর্মাল। সো যেটা করতে হবে আলটিমেটলি, কাস্টমাররা কিন্তু
এই ব্যাংকিং হ্যাবিটটা কিন্তু তারা বাসায় বসে করতে হবে। সো এখন দেখেন ব্যাংকগুলোকেও আবার বিজনেস করতে হবে, ব্যাংকগুলোকেও সার্ভাইভ করতে হবে। সো দ্য অপশন ইজ ভেরি সিম্পল। কাস্টমারদেরকে যেটা প্রথমে অফার করতে হবে ডিজিটাল অনবোর্ডিং এক্সপিরিয়েন্স, সো দ্যাট কাস্টমার যেন ব্যাংকে না এসে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারে। এবং এই জিনিসটা ইভেন আমাদের দেশের রেগুলেটর আমি বলবো দে আর ভেরি পজিটিভ। আমাদের ইকেওয়াইসি পলিসি অ্যালাউস দ্য ব্যাংকস টু অনবোর্ড দেয়ার এসএমএস কাস্টমার বা এনি ফিক্সড ডিপোজিট কাস্টমার ডিজিটালি, কোনো ওয়েট সিগনেচার ছাড়াই কিন্তু ব্যাংক করতে পারে। নাম্বার 2 যেটা হচ্ছে ব্যাংকগুলোকে যেটা করতে হবে শুধুমাত্র আসলে প্লাস্টিক মানির উপর থাকলে হবে না। দেখেন আমরা সবাই জানি আমাদের পেমেন্ট মার্কেট ইজ ভেরি বিগ, 160 অ্যারাউন্ড 150 থেকে 160 বিলিয়ন ডলার মার্কেট আমাদের বাংলাদেশে B2C এবং B2B। ওয়ারেজ আমরা যদি ওভারঅল সব ট্রানজাকশনস মিলে দ্যাট ইজ স্টিল মনে হয় আমরা মনে হয় অ্যারাউন্ড হয়তো 2000 থেকে 2200 কোটি টাকার মার্চেন্ট পেমেন্ট করি। কার্ডস এবং টোটাল ওয়ালেট 15টা ব্যাংকের ওয়ালেট মিলে এবং 40টা ব্যাংকের কার্ডস মিলে, ক্রেডিট কার্ডস মিলে, যদি আর ডেবিট কার্ডস তো আছে, ক্রেডিট কার্ডস তো মেইনলি ইউজ করা হয় এটিএম এ। সো ইটস ভেরি ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট। দেখেন কেন এখানে হচ্ছে না, আপনি যদি দেখেন আমাদের মাত্র 60 লাখ দোকান আছে, 13 লাখ মুদি দোকান আর দ্য রেস্ট অফ দ্য ডিফারেন্ট সর্ট অফ শপস। এই 60 লাখ মুদি দোকানের মধ্যে আমাদের কিন্তু পজ মেশিন হচ্ছে বাংলাদেশে মাত্র 60,000, যেটা আমরা লাস্ট 20 বা 20 ইয়ার্স আমরা বিল করতে পেরেছি। এখানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা যখন আপনি রিটেলারকে যখন অনবোর্ড করতে যাবেন পজ কিংবা ওয়ালেটে, ম্যাক্সিমাম স্মল রিটেলার তারা কিন্তু এগ্রি করে না মার্চেন্ট ডিসকাউন্ট রেট শেয়ার করতে। লুক এট ইন্ডিয়া, হোয়াট দে হ্যাভ ডান, বিউটিফুল ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই যখন লঞ্চ করলো 2016 এ, দে হ্যাভ সিম্পলি ডিসরাপ্টেড। এবং তাদের দেশের একটা জায়ান্ট ই ওয়ালেট ছিল পেটিএম। পেটিএম ইজ নাও আন্ডার ইন দ্য ডিপ ইন দ্য হট স্যুপ, যে বিকজ অফ দ্য ইউপিআই, বিকজ কাস্টমার অলওয়েজ প্রেফার করে আপনার জিরো কস্ট ট্রানজাকশন চ্যানেল, ইউপিআই জিরো কস্ট ট্রানজাকশন চ্যানেল, ইউ ডোন্ট নিড টু পে এনি ক্যাশ ইন ক্যাশ আউট চার্জেস, অ্যাবসলিউটলি ফ্রি। এবং ওরা যেটা করেছে মার্চেন্টের জন্য বিজনেস পেমেন্ট রিসিভ করার জন্য, আই মিন দে হ্যাভ রিমুভ দ্য এমডিআর। As a result, all merchants came to the digital channel. So এটা হচ্ছে রেগুলেটরের পার্ট থেকেও কিন্তু এরকম ইনিশিয়েটিভ আসতে হবে। আসলে সবসময় নট নেসেসারি আমরা রেগুলেটরের জন্য ওয়েট করব, আসলে আমাদের ব্যাংক থেকেও রেসপন্সিবিলিটি, এখন ব্যাংক থেকেও কিন্তু আমাদেরকে রেগুলেটরকে চাইতে হবে যে উই ওয়ান্ট সামথিং লাইক ইউপিআই, যেন আমরা অল যে ইকোসিস্টেমটা যেন পেমেন্ট ইকোসিস্টেমটা বিল্ড করতে পারি। বিকজ 60,000 পজ মেশিন ইজ নট এনাফ, বা আমাদের ধরেন আরো যদি 2000 আমরা ওয়ালেট অ্যাকসেপ্ট করি, এরকম যেটা আউটলেট, এই 62,000 পজ এবং অ্যাকুয়ার I mean the QR codes are not enough to capture the huge market. So একটা হচ্ছে ব্যাংকের সাথে যে রেসপন্সিবিলিটি যেটা হবে, ডিজিটাল অনবোর্ডিং ইজ আ মাস্ট। এখন দেখবেন আপনি প্যারালালি অনেক ব্যাংক, আমি শিওর সিঙ্গাপুর তো ওয়ে টু অ্যাহেড ইন টার্মস অফ দ্যাট, ইভেন অনেক ব্যাংক যেমন টুমোরো লঞ্চ করেছে, ইউওবি, লট অফ ব্যাংকস আর লঞ্চিং দ্য প্যারালাল ডিজিটাল ব্যাংকস, যে আপনার ব্যাংকে আসার দরকার নাই, ইউ আর ওপেনিং এন অ্যাকাউন্ট, 3 দিনের মধ্যে আপনি বাসায় ডেবিট কার্ড পেয়ে যাচ্ছেন। সো দ্যাট সলিউশনস, ইভেন সত্যি কথা বলতে কি ব্যাংকস ডোন্ট নিড টু বিল্ড এভরিথিং দেমসেলভস, দেয়ার আর লট অফ ফিনটেক্স, আমাদেরকে আসলে তাদের সাথে কোলাবোরেট করতে হবে টু কাম আপ উইথ ডিফারেন্ট প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। আর আপনি যেটা বললেন, ইয়েস, ফিউচারটা ইজ অলমোস্ট লাইক দ্যাট। আসলে আমাদের এবং ব্যাংকেরও কিন্তু কস্ট অফ, যদি আমরা অপারেশন কমাতে হয়, আমাকে ডিজিটাল অনবোর্ডিং এ আসতে হবে। আর নাম্বার 2 যেটা বললেন যে ডিএফএস ইজ ট্রু ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট বলি বা এজেন্ট ব্যাংকিং বলি, দিস আর পার্ট অফ রিটেল ব্যাংক ইন ডিফারেন্ট মার্কেটস। অফকোর্স দেয়ার ইজ লট অফ স্পেসেস টু ওয়ার্ক, বিকজ আমি নট নেসেসারি যে আমরা এখন যেভাবে আসতেছি আমরা এত বেশি আমার ব্রাঞ্চ ওপেন করার দরকার নাই, যেটা হচ্ছে আমরা সাব ব্রাঞ্চ কিংবা আমরা নিজেরা এজেন্ট ব্যাংকিং লঞ্চ করেছি, উই হ্যাভ টু গ্রো দ্য এজেন্ট বেস সো দ্যাট কাস্টমারদেরকে, যারা আনব্যাংক কাস্টমার, রিমোট এরিয়ার কাস্টমার, তাদেরকে আমি একটা ট্রানজাকশন চ্যানেল দিব। নাম্বার 2 হচ্ছে দেয়ার উইল বি সিরিয়াস থ্রাইভ অফ ডিজিটাল লেন্ডিং। কেন জানেন? বিকজ এখন একটা কাস্টমারকে যদি আপনি একটা লোন দিতে, আমি যদি আপনি দেখেন বাংলাদেশেরও কিন্তু দেখেন অ্যারাউন্ড 60 থেকে 70 লাখ এসএমই, রাইট? আমাদের বিজনেসের, আমাদের যদি ওভারঅল বিজনেস এন্টিটি দেখেন 90 থেকে 95% কিন্তু এসএমই বলতে গেলে। একটা এসএমই এইটা কিন্তু ব্যাংক থেকে লোন পায় না। আমাদের যে কাস্টমার অনবোর্ডিং প্রসেস, যে ক্রেডিট ম্যাট্রিক্স, এখানে একটা এসএমই দেখা যায় 2 মাস 1.5 মাস লেগে যায় একটা লোন অ্যাপ্রুভাল হতে। এই লোন মার্কেটটা কিন্তু ওরা বাধ্য হয় পরে এমএফআই এর কাছ থেকে লোন নিতে। সো আর এটাও ঠিক, ব্যাংক কিন্তু অনেক সময় ব্যাংকের কাছে এমন কোনো টুলস নাই যে আপনি 20,000 টাকা 30,000 টাকার লোন প্রসেস করবেন, ছোট ছোট লোন গুলো। বাট দ্যাট ইজ দ্য মার্কেট, দ্যাট ইজ দ্য বটম অফ পিরামিড যদি আমরা বলি, ওই মার্কেটটাই তো বড়, রাইট? যে যারা 20,000 টাকা 50,000 টাকার লোন চায়, তাদেরকে যদি আমরা বিভিন্ন, দেয়ার আর লট অফ, আমরা ওগুলি নাই বা বললাম যে বিভিন্ন রকম টেকনোলজি, মেশিন লার্নিং বলি আর বিগ ডাটা বলি আর এআই বলি, দেয়ার আর লট অফ সলিউশনস আর আউট ইন দ্য মার্কেট, দেয়ার আর লট অফ টেকনোলজি, ফিনটেক স্টার্টআপস আর দেয়ার। আমরা যদি ওদের সাথে টাই আপ করি, উই ব্যাংকস হ্যাভ টু গেট রেডি টু অফার ডিজিটাল লোন। যে আপনি এখন একটা XYZ ই কমার্সে আছেন, আপনার একটা লোন দরকার, আপনি XYZ ব্যাংকের অ্যাপ থেকে সাথে সাথে অ্যাপ্লাই করবেন, একটা 20,000 টাকার প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন, আপনি 6 মাসে পেমেন্ট করবেন বা 3 মাসে পেমেন্ট করবেন। আপনি একটা প্যারোল কাস্টমার, সে আপনার জন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্ট, আপনি জাস্ট আপনার অ্যাপ থেকে একটা লোন চাইবেন, অটোমেটিক্যালি আপনি, যেহেতু ম্যাট্রিক্স ইজ ভেরি স্মল,
there will be some arrangement so that আপনার লোনটা ডিফল্ট না হয়, এটাই তো মেইন বেসিক জিনিস আসলে, কাস্টমার লোন যেন ডিফল্ট না হয়। আর এগুলো এই মডেলগুলো আসলে প্রুভেন হয়ে গেছে, আপনি নাইজেরিয়া দেখেন, কেনিয়া দেখেন, তালা বলি, ব্রাঞ্চ বলি, there are a lot of কার্বন বলি, there are a lot of digital loan platforms যেখানে ওরা they have shown যে আপনার ডিজিটাল লোন দিয়ে কিন্তু, স্মল লোন দিয়েও কিন্তু আমরা মাইক্রো লোন কিন্তু আন্ডার এনপিএল ম্যানেজ করা সম্ভব। সো এইভাবে যদি এই লোনগুলো যদি আমরা দিতে না পারি, আসলে আমাদের পোর্টফোলিও তো আমরা বাড়াতে পারবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের কস্ট, এই ধরনের লোন যখন ব্যাংক যদি অফার করতে পারে, আমার যদি ওভারঅল যদি আমার যদি অপারেশন কস্ট এবং ম্যানুয়াল আন্ডাররাইটিং প্রসেস যদি আপনার অল্টারনেটিভ আন্ডাররাইটিং প্রসেস দিয়ে অল্টারনেটিভ ক্রেডিট স্কোর দিয়ে যদি রিপ্লেস করা হয়, আই এম টকিং অ্যাবাউট দ্য স্মল লোনস বেসিক্যালি আপ টু 50,000 টাকা, তাহলে কিন্তু দেখেন ব্যাংকের কস্ট কিন্তু সিগনিফিকেন্টলি ডাউন হয়ে যায় এবং কাস্টমারদের জন্য কিন্তু অনেক কনভিনিয়েন্ট হয়ে যায় টু গেট দ্য ব্যাংকিং সার্ভিসেস এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। সো দিস আর দ্য অল্টারনেটিভস বেসিক্যালি, দিস আর দ্য ফিউচার। থ্যাংক ইউ সো মাচ গাজী ভাই। আমি আমাদের পরবর্তী অতিথির কাছে যাওয়ার আগে আপনি আপনার কথা অনুসারে আমি ছোট্ট কিছু জানতে চাই, ইফ ইউ অ্যালাউ মি প্লিজ। আপনি যে বললেন ডিজিটাল অনবোর্ডিং এর কথা, সো বিং আ কনজিউমার অফ ওয়ান অফ দ্য ব্যাংকস ইন সিঙ্গাপুর, আই এক্সপিরিয়েন্সড যে আমার অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে কোনো কাজের জন্য আমার ব্যাংকে যেতে হয় না, ইনক্লুডিং পার্সোনাল লোন, মোবাইল টপ আপ, ওয়ালেট, এভরিথিং। সো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কথা বলি, ওই লেভেলে আমরা আসলে কবে নাগাদ যেতে পারবো বলে আপনার ধারণা? We have already stepped in. We have stepped in because আপনি যদি আমাদের ব্যাংকের ওয়ালেট বলি বা আদার যেসব ওয়ালেট গুলো আছে, আপনি কিন্তু কাস্টমারকে কিন্তু কোনো অফলাইন স্টোরে যাওয়া লাগে না। আমরা ইকুআইসির মাধ্যমে আপনি জাস্ট এনআইডি এর ছবিটা আপলোড করে ইউ ক্যান অফার দ্যাট। এটা হয়তোবা আমি বলতেছি আমার ওয়ালেটের ক্ষেত্রে হয়তো এটা সেভিংস অ্যাকাউন্ট হয় নাই, ফিক্সড ডিপোজিট হয় নাই, সেই জায়গাটাতে ব্যাংক এখন আসতে হবে, দে হ্যাভ টু মুভ অ্যাহেড। বাট এটা স্টার্টেড অলরেডি, বাংলাদেশে শুরু হয়ে গেছে। হ্যাঁ, ল্যান্ডিং এ ইফ ইউ আস্ক মি, নো, ল্যান্ডিং এ এখনো আমাদের physical applications, the lot of processes are there, সেজন্যই বললাম এখন ব্যাংকগুলোকে প্রিপেয়ার হতে হবে জাস্ট টু সেম অনবোর্ডিং প্রসেসে ছোট ছোট লোন দেওয়ার জন্য, সেটা এখনো শুরু হয়নি আমাদের দেশে। অনেক ধন্যবাদ গাজী ভাই, আপনার কাছে আবার ফিরে আসবো। শিওর। চলে যাব আমাদের পরবর্তী অতিথি মামুন মাহমুদ শাহ, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর এনআরবি ব্যাংক লিমিটেড। ওনার কাছে জানতে চাবো আজকের যে টপিকটা ছিল রিটেল ব্যাংকিং এন্ড রেমিটেন্স সার্ভিসেস, এটার উপরে আমাদের ছোট্ট করে কিছু বলার জন্য। প্লাস আমার একটা কোশ্চেন ছিল স্যার আপনার কাছে, সেটা হচ্ছে যে প্রি কোভিড-19 আমরা যদি দেখি, একজন কনজিউমার হিসেবে আমার যদি লোন দরকার হয়, পার্সোনাল লোন দরকার হয় ব্যাংক থেকে, সো আই হ্যাভ টু মিট সাম কোয়ালিফাইং ক্রাইটেরিয়া। সো কোয়ালিফাইং ক্রাইটেরিয়া যখন প্রি কোভিডে যা ছিল, পোস্ট কোভিডেও কি তাই থাকা উচিত? Can you hear me? জি, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং। সো আমি একটু ম্যাক্রো লেভেলে বলি, ইফ ইউ লুক ইনটু কনজিউমার ব্যাংকিং ফর লাস্ট 10 to 15 years, আপনি দেখবেন যে যেটা সে 15 years back the total consumer contribution to the total portfolio of the banking sector was hardly 8%, but এটা কিন্তু significantly বেড়েছে in last 10-15 years, and the contribution of total consumer to total portfolio, banking sector portfolio, is almost now 20 to 25%. এবং প্রত্যেকটা বড় বড় ব্যাংকই, প্রত্যেকটা ফার্স্ট জেনারেশন বলেন, স্পেশালি যে সমস্ত প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, তারা কিন্তু মেজর ফোকাস এই গত 5-7 বছরে মেজর ফোকাসই ছিল কিন্তু কনজিউমারের উপরে, বিকজ অনেক ব্যাংকই তাদের যে লেন্ডিং পোর্টফোলিও বলেন, আপনার ডিপোজিট পোর্টফোলিও বলেন, এগুলো ডাইভার্সিফিকেশন ছিল, উইচ ইজ ভেরি প্রুডেন্ট ওয়ে অফ ডুইং ব্যাংকিং। আচ্ছা, এখন এখানে দুটো ফ্যাক্টর, কিন্তু একটা ফ্যাক্টর আমরা মিস করেছি, তো যে কনজিউমার লেন্ডিং নিয়ে যেহেতু আজকে সরি ব্যাংকিং নিয়ে যেহেতু কথা বলছি, সেখানে কিন্তু একটা প্রাথমিক আঘাত এসছে যে আমাদের কিন্তু যখন আমাদের ইন্টারেস্ট রেট ক্যাপ বাংলাদেশ ব্যাংক করে দিয়েছে 9%, তখন কিন্তু একটা আমাদের হার্ডলের সৃষ্টি হয়েছে কনজিউমার ব্যাংকিং ফিউচারটিক, ইন দ্য সেন্স যে আপনি ওখানে দেখবেন যে আমাদের যখন লেন্ডিং রেট 9% করে দিয়েছে, কনজিউমার ব্যাংকিং একটা প্রবলেম যেটা ছিল আগে, যেহেতু রেট অফ ইন্টারেস্টটা বেশি ছিল, সো একটা জেনারেল প্রভিশন ছিল 5%। এখন আপনি 9% ইন্টারেস্ট রেট থেকে যদি 5% প্রভিশন করতে হয়েছে, ভেরি মানে ইটস নট একটা কোনো আইডল সিচুয়েশন হলো না, যে আপনি তাহলে কনজিউমার লেন্ডিং কিভাবে করবেন মানুষ, তাহলে যখন আপনি 9% করবেন আর 5% আপনার জেনারেল প্রভিশন রাখবে, অনলি মেকিং মানি আউট অফ দ্যাট। সো আমার যেটা মনে হয় যে এই পয়েন্টটাকে আসলে আমাদের রেজ করা উচিত, এবং প্রবাবলি সেন্ট্রাল ব্যাংক আমরা যাব হয়তো এটা রেজ করবো, এবং তারা হয়তো এটাকে
কমে নিয়ে আসলে সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। এর মধ্যে আবার চলে আসলো আপনার দিস কোভিড সিচুয়েশন। এখন কোভিড সিচুয়েশনে এই দুইটা মিলে কনজিউমার ব্যাংকিং এর যদি আপনি চিন্তা করেন, তো আমরা যদি বেসিকে যাই ম্যাক্রো পার্সপেক্টিভে, যে আমার কনজিউমার লেন্ডিংটা আসলে কিভাবে বাড়ে, ইটস বেসিক্যালি অন দ্য বেসিস অফ the propensity of consumption, marginal propensity of consumption, যেটা যে আমার যে ডিসপোজেবল ইনকামটা আমরা যতটা বাড়াতে পারবো, ইচ পার্সেন্টেজ অফ ইউর স্যালারি উইচ ইজ মানে আপনি যেটা আপনি ইয়ে করবেন, স্পেন্ড করবেন ইন ইকোনমি, হ্যাজ আ মাল্টিপ্লায়ার এফেক্ট টু জিডিপি। কিন্তু এখন কোভিডের ফলে হচ্ছে কি, যে আপনি এই যে আমাদের যে আমরা এই দেশে যেই টার্গেট গ্রুপটাকে নিয়ে কাজ করি, যে স্পেশালি ইটস হায়ার মিডল ইনকাম গ্রুপ অর দ্য রিচ, সো এই কোভিডের কারণে এদের কিন্তু ইনকাম লেভেল অনেক কমে যাবে এবং এরা অনেক একটা রিস্কি সিচুয়েশনে পড়ে যাবে। তাতে কি হবে, তার যে ডিসপোজেবল ইনকামটা সেটা কমে যাবে এবং অপরচুনিটি অফ লেন্ডিং শ্রিঙ্ক করবে টু দিস পার্টিকুলার সেগমেন্ট। বাট আপনি এইভাবে এখন যদি আমরা দেখি যে এখন বাংলাদেশ তো ইজ ইন আ সিচুয়েশন অফ ট্রানজিশন টু আ মিডল ইনকাম গ্রুপ। সো মিডল ইনকাম গ্রুপে ট্রানজিশন করতে হলে আমার মতে ইন দিস ডিউরিং দিস কোভিড অ্যান্ড দ্য আফটার পোস্ট কোভিড সিচুয়েশন আমাদের ইনক্লুসিভ গ্রোথের দিকে যেতে হবে। ইনক্লুসিভ গ্রোথটা কি? আসলে ইনক্লুসিভ গ্রোথ হলো সেই সেগমেন্ট যেটা গাজী বলছিল আসলে, যে আমরা যে মিসিং মিডল অ্যান্ড এসএমই অ্যান্ড দ্য লোয়ার ইনকাম গ্রুপ। এখন লোয়ার ইনকাম গ্রুপের ডিসপোজেবল ইনকাম বাড়াতে হবে। এইটার ডিসপোজেবল ইনকাম কিভাবে বাড়াতে হবে? এই ডিসপোজেবল ইনকাম বাড়াতে হলে ট্যাক্স কাট করতে হবে। ট্যাক্স যেটা গভর্নমেন্টের এই ফিসক্যাল ইয়ারে আমি জানি যতটুকু, যে আমাদের ওই সেগমেন্টের জন্য যে ট্যাক্স রেটটা আছে এটা কাট করবে। গভর্নমেন্টের যে আপনার ইয়েটা আছে ওয়েলফেয়ার স্পেন্ডিং অ্যান্ড সেফটি নেট, যে স্পেন্ডিং গভর্নমেন্টের স্পেন্ডিংগুলো বাড়াতে হবে। সেটা কি? সেফটি নেটটা বাড়াতে হবে। সেফটি নেট কিন্তু গভর্নমেন্ট শুরু করেছে। ওয়েলফেয়ার স্পেন্ডিং গভর্নমেন্ট সেটাও গভর্নমেন্ট চালু করেছে। ট্যাক্স রেটটাও শুরু হচ্ছে। সো তাতে করে কি হচ্ছে, এই পার্টিকুলার কারণ বলছি, আপনি যদি আমাদের ট্যাক্স নেটটা দেখেন, তো মেজর কন্ট্রিবিউটর টু দিস ট্যাক্স সেগমেন্ট ইজ দ্য মিডল ইনকাম অ্যান্ড দ্য লোয়ার মিডল ইনকাম গ্রুপ। সো যখন এই প্রণোদনাগুলো ওরা পাবে, এই পার্টিকুলার সেগমেন্টের কিন্তু একটা আপনার অপরচুনিটি ক্রিয়েট হবে। আমরা যেই নিশ সেগমেন্টটা নিয়ে এতদিন কাজ করতাম সেটার বাইরে গিয়ে এখন একটা বিরাট একটা সেগমেন্ট, কারণ এদের ডিসপোজেবল ইনকাম এখন বাড়বে। এই ডিসপোজেবল ইনকাম বাড়াতে হলে আপনার কি লাগবে? অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট। সো গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভগুলোর সাথে যদি ব্যাংক আসে, যে ক্রেডিটটাকে যদি সে অ্যাভেলেবল করে, তখন আবার আমরা আরেকটা গ্রুপকে নিয়ে এই যে প্রপেনসিটি অফ কনজাম্পশনের দিকে যাবো। এখন প্রপেনসিটি অফ কনজাম্পশন যখন বাড়বে, তখন কি হয়, যখন আপনার কনজাম্পশন বাড়ে তখন সে স্পেন্ডিংয়ে যায়। স্পেন্ডিংয়ে গেলে কি হয়, তখন প্রোডাকশন বাড়ে। প্রোডাকশন বাড়লে কি হয়, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। এমপ্লয়মেন্ট জেনারেশন হলে কি হয়, সেই পার্টিকুলার গ্রুপ আবার তার যে ইনকামটা সেটাও বাড়ে। সেটা বাড়ার সাথে সাথে তার স্পেন্ডিং বাড়ে এবং এগেইন আরেকটা স্কোপ তৈরি হয় প্রোডাকশন জেনারেশনে। সো ইটস এ চেইন এফেক্ট। তো আমরা যদি ওইভাবে দেখি যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, তো ইন লাইন অফ গাজীটা বলেছে, আমি জাস্ট ওইটার অনুযায়ী বলছি, আমাদের কিন্তু এখন আমরা যেই মার্কেটটা দিয়ে কাজ করছিলাম এতদিন, সেই মার্কেটটা কিন্তু উড বি a difficult situation because a lot of unemployment will be created over there, lot of uncertainties will be created over there, disposable income কমে যাবে এবং একটা হিউজ চেঞ্জ ইন দ্য প্যাটার্ন অফ আপনার স্পেন্ডিং বিহেভিয়ারে আসবে, আপনার কনজাম্পশন বিহেভিয়ার আসবে এবং লোকের যে কনফিডেন্সটা সেটাও কিন্তু অনেকটা শ্যাটার্ড হয়েছে। সো শ্যাটার্ড হওয়ার ফলে হি উইল বি গোয়িং মোর অন সেভিংস, বিকজ তার যেই লাইফস্টাইল, আমরা মেইন যে কাজ করতাম কিন্তু লাইফস্টাইল নিয়ে, মানে মানুষের লাইফস্টাইলটাকে এনহ্যান্স করার জন্য এতদিন যে লোনগুলো দেওয়া হতো, এখন সেই লাইফস্টাইলটা ওই নিশ সেগমেন্ট থেকে যেইভাবে এগোচ্ছে সেইভাবে যদি যায়, তাহলে একটা হিউজ ক্লাস অফ পিপল তৈরি হবে কিন্তু, এবং হচ্ছেও, এবং গোয়িং ফরওয়ার্ড সেটাই হবে। সো আমার মনে হয় ব্যাংকগুলোকে সেই দিকে দৃষ্টিপাত করা উচিত, যে আমরা যে নিশ মার্কেটে নিয়ে কাজ করতাম, এখন আপনার মিডল, লোয়ার মিডল অ্যান্ড এসএমই সেগমেন্টে আমাদের পেনিট্রেশন করতে হবে। কারণ ওখানে যদি আপনি ক্রেডিট অ্যাভেলেবল না করেন, গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভগুলো থাকা সত্ত্বেও, তাহলে কিন্তু কনজাম্পশন বাড়বে না। কনজাম্পশন যদি না বাড়ে, আপনার যদি তখন কি হবে, একটা ডিফ্লেশনারি সিচুয়েশন ক্রিয়েট হবে। সেটা আপনার জিডিপিকে অ্যাডভার্সলি এফেক্ট করবে। সো এইটা যাতে না হয়, লেন্ডিংকে অ্যাভেলেবল করতে হবে, ক্রেডিটটাকে অ্যাভেলেবল করতে হবে টু দ্যাট পার্টিকুলার সেগমেন্ট।
তো সেই জন্য আমাদেরকে আমাদের যে প্রোডাক্টসগুলো আছে, তার যে ক্রাইটেরিয়াসগুলো আছে, তার যে নর্মসগুলো আছে, আমাদেরকে এখনই ভাবা উচিত যে আমরা, কারণ এই সাইড বাই সাইড মানে গভর্নমেন্টের সাথে ব্যাংকগুলো কিভাবে একযোগে কাজ করতে পারে, এই ক্রাইটেরিয়াগুলোকে কোন কোন জায়গায় ফ্লেক্সিবল করে, কোন কোন আপনার সেই ক্ষেত্রে হয়তো আমরা এখন যে সেই 20 লাখ টাকা হয়তো নাও দিতে পারি, কিন্তু নাম্বার দিয়ে আমরা এটাকে কভার করতে পারি, অ্যাভেলেবেল করতে পারি। তাতে কি হবে, যে একটা সাইকেলে ক্রিয়েট হবে। আমার মনে হয় উই উইল এগেইন বি গোয়িং ব্যাক টু ট্র্যাক। যদি আমরা ওই লাইনে, ইটস মাই অ্যাজাম্পশনস, মাই আন্ডারস্ট্যান্ডিং, উই উইল বি গোয়িং ব্যাক টু দ্যাট ট্র্যাক। সো আমার মনে হয় সেই দিকেই যদি আমরা যাই, তাহলে আমরা আমাদের যেমন কনজিউমার লেন্ডিং বা কনজিউমার বিজনেসের আশা করি যে আমরা যদি আমাদের এই ধারণাটা আমার মতে যদি চেঞ্জ করি এবং আরো ডাইভার্সিফাই করি, তাহলে কনজিউমার ব্যাংকিং যেই ভয়টা আমরা এখন পাচ্ছিলাম যে এই 9% ক্যাপিং এর পরে যে আমরা কি করব, সেইটা কিছুটা হলেও হয়তো an opportunity is getting created, যেখানে আমরা আবার ঠিক ওইভাবে মানে আমাদের যে কনজিউমার বিজনেস যেটা আছে ওভারঅল, আদার দেন দোজ ফিনটেক থিংস অথবা সার্ভিস গুলো বাদ দিয়ে, আমি যেটা বলছি যে এমপ্লয়মেন্ট জেনারেশন, আর সরি এমপ্লয়মেন্ট বলছি যে প্রফিট জেনারেটিং যে স্কিমগুলো আছে সেটার দিকে। কারণ আপনি শুধু কনজিউমার ব্যাংকিং করবেন, বাট ওটা যদি মোস্ট অফ দ্য ব্যাংকস আপনাকে যদি মানে এন্ড অফ দ্য ডে আপনাকে যদি প্রফিট না দেয়, এন্ড যেহেতু এগুলো সব কমার্শিয়াল ব্যাংক, সো কোয়েশ্চেন উড বি রেজড। সো আমার মনে হয় আমরা যদি আমাদের চিন্তাধারাটাকে ওই দিকে নিই, আমার মনে হয় উই হ্যাভ আমাদের ভালো প্রসপেক্ট আছে গোয়িং ফরওয়ার্ড। But এটা এখনো is very early stage to say, because it's very much unpredictable at this point in time যে অ্যাকচুয়ালি কতদিন এটা সাস্টেইন করবে, আসলে কি হতে যাচ্ছে, কোন এক্সটেন্টে আমরা এফেক্টেড হব। বাট যদি ধরে নিই যে আমরা রিকভার করবো ভেরি সুন, সে 3 months 6 months down the line, তাহলে আমার মনে হয় যে ওই রকম হতাশার কোনো মানে কারণ অ্যাটলিস্ট আমি দেখি না, যদি আমরা ঠিক প্রুডেন্টলি এভাবে অ্যাক্ট করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি আবার ব্যাক করব আমার কিছু কোশ্চেন নিয়ে। এই মুহূর্তে আমাদেরকে যারা লাইভ দেখছেন, অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন, ভেরি ফ্রুটফুল ডিসকাশন, ভেরি থটফুল ডিসকাশন, টাইম ডিমান্ডেড ডিসকাশন। সো কাইন্ডলি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রত্যেকে যদি একটা করে শেয়ার দেন এই লাইভটি, আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। পাশাপাশি আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন আপনারা, যাতে পরবর্তী সেশনগুলো সম্পর্কে আপনারা সকল ধরনের আপডেট পেতে পারেন। আমি চলে যাব মাহফুজ ভাইয়ের কাছে। মাহফুজ ভাই, as far I know, according to my knowledge, customer experience, customer service, customer care is part of retail banking, which is one of the burning issues across the world. কারণ কনজিউমারদের আসলে লয়্যালটির কথা যদি আমরা বলি, লাইক দে হ্যাভ অ্যাক্সেস টু এনি ব্যাংক, একটা কনজিউমারের 2-3টা ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই পারে। সো কাস্টমার সার্ভিস রিটেল ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা আসলে কোন পর্যায়ে আছি এখন, আমাদের এটা আরো কিভাবে ডেভেলপ করা যেতে পারে, যেটা আমি দেখেছি সিঙ্গাপুর, মালয়েশিয়াতে, লাইক দে আর ভেরি কনসার্নড অ্যাবাউট কাস্টমার এক্সপিরিয়েন্স। ইভেন তাদের ডিফারেন্ট ইউনিটি আছে, এখন ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে, হুইচ ইজ কল্ড কাস্টমার এক্সপিরিয়েন্স অর কাস্টমার সার্ভিস অফিসার অথবা কাস্টমার কেয়ার। সো এই দিকটা আপনি কিভাবে দেখেন? সত্যি কথা বলতে ভাই, আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইজ এ সার্ভিস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, কাস্টমার এক্সপিরিয়েন্স বা কাস্টমার সার্ভিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া অফ এ ব্যাংক, পার্টিকুলারলি ফর রিটেল ব্যাংকিং বা কনজিউমার ব্যাংকিং তো অবশ্যই। আর এখন যদি আপনি দেখেন যে আমাদের কিন্তু ইন্টারেস্ট রেটে একটা ক্যাপ আসাতে সব ব্যাংকই আমরা 9% লেন্ড করছি এবং 6% ডিপোজিট রাখছি, আমি যদি জেনারেলাইজ করে বলি। সেই ক্ষেত্রে কিন্তু সার্ভিস হচ্ছে অনলি ডিফারেন্সিয়েটর বিটুইন ব্যাংক, যে আমি কি প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট রাখবো না এনআরবি ব্যাংকে যাব। অন টপ অফ দ্যাট, ইভেন ইফ ওখানে যদি ইন্টারেস্টেও কোনো পার্থক্য থাকে, যে ব্যাংক এ টু ব্যাংক বি তে সে 1% ইন্টারেস্ট রেট পার্থক্য আছে, বাট ইফ ইউ লুক অ্যাট সার্ভিস কোয়ালিটি, যদি সার্ভিস আপনার মন মতো হয়, মোস্ট অফ দ্য ক্ষেত্রে, মেজরিটি ক্ষেত্রে কিন্তু কাস্টমার ওই 1%-এর চিন্তা করে না। রাদার সার্ভিস কোয়ালিটিটাকে বা সার্ভিস যেটা উনি এক্সপিরিয়েন্স করেন একটা ব্যাংকে গেলে, সেইটাকে উনি প্রাধান্য দেন একজন কাস্টমার হিসেবে। আমি মনে করি কাস্টমার সার্ভিস অর কাস্টমার এক্সপিরিয়েন্স যেটাই বলেন, এইটা একটা সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য, পার্টিকুলারলি ইন্ডাস্ট্রি লাইক ব্যাংক, ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া। এবং আমি শিওর এখানে যারা আমরা যে কয়টা ব্যাংকে রিপ্রেজেন্ট করছি, প্রত্যেক ব্যাংকেই আইদার কাস্টমার সার্ভিস, সার্ভিস কোয়ালিটি, কাস্টমার এক্সপিরিয়েন্স বলে একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট আছে, যেই ডিপার্টমেন্টের মাধ্যমে আমি আমার ব্যাংকের পার্সপেক্টিভ আপনাদের সাথে শেয়ার করি। সেখান থেকে আমরা অ্যাসেস করার চেষ্টা করি বিভিন্ন কায়দায়, যে আমাদের যেখানে গ্রাহকের ইন্টারাকশনটা হয়
সেখানে সার্ভিসের স্ট্যান্ডার্ডটা কতটুকু। আমরা অনেকগুলো মেথোডোলজি ইউজ করি, মিস্ট্রি শপার বলে, আমরা মিস্ট্রি শপিং বলে একটা মেথোডোলজি ইউজ করি। পরিচয় না দিয়ে কাস্টমার সেজে আমরা গিয়ে ওখানে সার্ভিস নেওয়ার চেষ্টা করি, বিভিন্ন প্যারামিটার সেট করি যে আমাকে গ্রিট করে কিনা, আমাকে হেসে কথা বলে কিনা, আমাকে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড দেখায় কিনা, কুইকলি সার্ভিস দেয় কিনা, রেলেভেন্ট কোয়েশ্চেন করে দ্রুততম সময়ে সার্ভিস দেয় কিনা, এরকম অ্যানালিসিস করে আমরা অ্যাসেস করি আমাদের বিভিন্ন টাচ পয়েন্ট গুলোকে অন এ রেগুলার বেসিস। আমরা এক্সটার্নাল ভেন্ডার দিয়ে এই অ্যাসেসমেন্টটা করাই, আমরা কাস্টমারদের ফিডব্যাক নেই, আমরা প্রতিটি কমপ্লেইন, যদি কোনো কারণে কমপ্লেইন একটা আসে, আমাদের কমপ্লেইন লজ করার আমরা এখন অনেকগুলো মোডালিটি খুলে দিয়েছি। আমাদের ওয়েবসাইটে করতে পারে, ডিজিটালি করতে পারে, SMS এর মাধ্যমে করতে পারে, কল সেন্টারে ফোন করে করতে পারে। যে কোনো ভাবেই যদি একটা কমপ্লেইন বা কনসার্ন আসে, আমরা প্রতিটি কমপ্লেইনকে ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করি এবং এন্ড টু এন্ড সলিউশন কাস্টমারকে প্রথমে প্রোভাইড করি। তার পরবর্তীতে যদি কমপ্লেইনটা রুট কজ অ্যানালিসিস করা হয় প্রতিটি কমপ্লেইনে, এবং এটা আমি আপনাকে জোর গলায় বলতে পারি, যদি আমার এখানে 1000 কমপ্লেইন গত এক বছরে লস্ট হয়ে থাকে, আমরা 1000 কমপ্লেইনকেই এন্ড টু এন্ড রুট কজ অ্যানালিসিস করেছি এবং ইন্ডিভিজুয়ালি একটি রিপোর্ট আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব পার্সোনালি দেখেন একটা সার্টেন ইন্টারভেলে। উনি দেখতে চান যে কতগুলো কমপ্লেইন কি নেচারে এসেছিল, কতগুলো সমাধান হয়েছে, এবং শুধু সমাধান করলেই হয় না, যদি আমাদের প্রসেসে কোনো গ্যাপের কারণে ওই কমপ্লেইনটা হয়ে থাকে, সেই প্রসেসটাকে আমরা চেঞ্জ করি, রিডিজাইন করি এবং কাস্টমারের সুবিধার্থে আরো কতটুকু কনভিনিয়েন্ট করা যায় সেটাকে চেষ্টা করি। বাট ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কোনো ব্যাংক বা কোনো ইন্ডাস্ট্রি বলতে পারবে না যে আমি সব প্রসেসের একটা বেস্ট সমাধান বের করে ফেলেছি, অ্যান্ড ইট ইজ ইভলভিং এভরি ডে। যেমন আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল শেয়ার করি। এই কোভিড সিচুয়েশনে আমাদের যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপটা আছে, সেই অ্যাপে আগে রেজিস্টার করতে গেলে 2-3টা স্টেপ পাড়ি দিয়ে আসতে হতো। স্বাভাবিকভাবেই একটা আপনার অ্যাকাউন্ট থাকতে হতো, অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপডেটেড থাকতে হতো, এবং আপনাকে ব্রাঞ্চে যেয়ে একটা ফর্ম ফিল আপ করে বলতে হতো যে আমি আপনাদের ইন্টারনেট ব্যাংকিং এর কাস্টমার হতে চাচ্ছি। আমাদের এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে অল্টিটিউড। সো ডিউরিং দিস কোভিড-19 আমরা দেখলাম যে এখন তো আমার ব্রাঞ্চগুলোর অপারেশন ইজ ভেরি ভেরি লিমিটেড এবং শুধুমাত্র ক্যাশ ট্রানজাকশনটাকে আমরা চেষ্টা করছি প্রাধান্য দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা কি করলাম, উই কেম আপ উইথ এ স্ট্র্যাটেজি এবং উই কুইকলি রিডিজাইন আওয়ার প্ল্যাটফর্ম, এবং আমরা সেলফ রেজিস্ট্রেশন ইন্ট্রোডিউস করলাম যে কাস্টমার যার আমার সাথে অ্যাকাউন্ট আছে, হি ডাজন্ট হ্যাভ টু কাম টু দ্য ব্রাঞ্চ, হি ক্যান রেজিস্টার টু আওয়ার ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম স্টেইং এট হোম with his mobile or handheld device or from his laptop or computer. So it's a process change এবং it is a experience change for the customer as well. এবং just to give you an update, এই জাস্ট যেদিন থেকে আমরা লঞ্চ করেছি আমাদের সেলফ রেজিস্ট্রেশন প্রসেস টু আওয়ার ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম, তার আগের মাসে যদি আমার 1 হয়ে থাকে আমাদের প্রতি মাসে ইন্টারনেট ব্যাংকিং এর সাবস্ক্রিপশন, সেই মাসে হয়ে গেছে 3, মানে 300% ইনক্রিজ করেছে সেই সাবস্ক্রিপশন। আমাদের অ্যাভারেজে প্রতি মাসে 600 থেকে 800 বা এরকম 700-800 মতো হতো, এইটা 2700 ক্রস করেছে ওই মাসে, এই মাসে আমাদের 3000 3500 হচ্ছে। সো ইটস এ সিগনিফিকেন্ট চেঞ্জ বিকজ আমরা একটা এক্সপিরিয়েন্সে কাস্টমারের চেঞ্জ আনতে পেরেছি। সো এই জন্য আমি বলবো যে কাস্টমার এক্সপিরিয়েন্স ইজ দি মোস্ট এরিয়া অ্যান্ড ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। প্রতিটা এক্সপিরিয়েন্সকে আমাদেরকে এন্ড টু এন্ড অ্যানালাইসিস করতে হবে, কোনো চেঞ্জেস আনতে হলে সেটাকে কন্টিনিউয়াস প্রসেসে চেঞ্জ আনতে হবে, এর কোনো ব্যত্যয় নাই। এবং আমি যদি এই রেইসে মামুন ভাইয়ের থেকে আগে না থাকতে পারি, আমি কোনোভাবেই বলতে পারবো না, বা গাজীর থেকে আগে না থাকতে পারি, আমি কোনোভাবেই বলতে পারবো না যে আমি হয়তো বা একদিন মামুন ভাইয়ের থেকে বড় হব, আমি হয়তো বা একদিন গাজীর থেকে কাস্টমার বেসকে বড় করবো। সো আমাদের প্রত্যেকটা ব্যাংকে এই জিনিসটা করতে হবে। অনেক ধন্যবাদ। জাস্ট আপনার পারমিশন নিয়ে একটা এখানে একটু আমি অ্যাড করতে চাই। আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে সরি কেন আপনি যেটা বলছেন যে সিঙ্গাপুরে এটা হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না কেন, এইটা কিন্তু আমরা উই হ্যাভ দ্য প্ল্যাটফর্ম, অ্যাজ গাজী সেড উই হ্যাভ দ্য প্ল্যাটফর্ম ইন প্লেস। এবং জাস্ট রিসেন্টলি আপনি হয়তো জানেন যে ইকেওয়াইসি হয়ে গেছে, ঠিক আছে, অল ট্রানজাকশন অ্যাকাউন্ট ইউ ডোন্ট অ্যাট অল নিড টু ড্রপ ইন এট দ্য ব্রাঞ্চ, জাস্ট ফর এফডিআর এন্ড আদার থিংস ইউ মাইট হ্যাভ টু কাম ওয়ান্স আ হোয়াইল, ঠিক আছে, রাইট। সেখানে না, আপনি বলছেন যে প্রত্যেকটা মার্কেটের কালচার আলাদা, কাস্টমারের মাইন্ডসেট আলাদা। হ্যাঁ, আপনি ওইটা জাস্ট এইভাবে তুলনা করতে পারবেন না যে ওরা ওখানে করে না, এরা এখানে আসে, মানে এই না যে এটা এখানে অ্যাভেলেবল না। এটা এখনো আমাদের দেশের কাস্টমাররা একটা হিউম্যান টাচ চায়, হ্যাঁ, যেখানে এখনো ম্যানেজারদের উপরে তারা অনেক ডিপেন্ড করে, মানে তারা যত আপনার তার সবচেয়ে মানে, এবং তারা আসবে, তারা একটু কথা বলবে, কনফিডেন্স, এবং আপনি দেখবেন যে ও বলছে যেটা যে ঠিক আছে, ইটস বেসিক্যালি দিস সার্ভিস। এই সার্ভিসটা এরা আবার অন্যভাবে ইভ্যালুয়েট করে, কি করে জানেন, ওরা জাস্ট ম্যানেজারের রুমে যায় যেখানে ইয়ে নেই, এবং ম্যানেজার তাকে সব ধরনের
সার্ভিস দেয়। সো এই ম্যানেজারটা আবার যখন বিভিন্ন ব্যাংকে যদি কোনো কারণে যায়, সে ওই ম্যানেজারের সাথে সাথে যায়, কারণ ও জানে ওই পার্সোনালাইজ সার্ভিসটা সে পাবে। এইটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হবে। এটা চেঞ্জ হতে আসলে একটা কালচারাল একটা চেঞ্জ আসতে হবে। হ্যাঁ, আপনি দেখেন কোভিড এর পরে আমরা এত কিছু করার পরে যেখানে বারে বারে তাদেরকে ইমেল দেওয়া হচ্ছে, SMS করা হচ্ছে যে আপনারা এসেন না, এভরিথিং আপনারা পাবেন, তারপরও লাইফের রিস্ক নিয়েও তারা ব্রাঞ্চে আসছে। তো এটা তার বড় এক্সাম্পল যে এইটা চেঞ্জ হতে সময় লাগবে, বাট এটা মানে এইটা না যে আমরা এটার জন্য প্রিপেয়ার না। উই হ্যাভ দ্যাট প্ল্যাটফর্ম এন্ড উই আর দেয়ার অ্যাকচুয়ালি। এবং মাউন ভাই আপনার সাথে একটু অ্যাড করি, যদি সাইব ভাই বলতে চাই, আমাদের রেগুলেটররাও কিন্তু অ্যাডাপটিভ হচ্ছেন। ওনারাও কিন্তু আমাদেরকে এই কোভিড সিচুয়েশনে আমরা প্রতিদিন ওনাদের কাছ থেকে গাইডেন্স পেয়েছি। প্রতিদিন আমরা ওনাদের কাছ থেকে সার্কুলার পেয়েছি কিভাবে বাসায় বসে থেকেও কাস্টমারদের জন্য কনভিনিয়েন্স ক্রিয়েট করা যাবে, কিভাবে ব্যাংকিং কোন জায়গাটায় ওনাদের গাইডেন্স লাগবে। যেটা মাউন ভাই বললেন, KYC এখন লাইভ গাইডেন্স এসেছে যে ওয়েট সিগনেচার ছাড়া, যেটা গাজী বললো, ওয়েট সিগনেচার ছাড়া আপ টু সার্টেন অ্যামাউন্ট ট্রানজাকশন করা যাবে, ব্যাংকে আসার দরকার নাই। ডিজিটাল প্ল্যাটফর্ম গুলা নিয়ে আমরা যতবারই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো নিয়ে রেগুলেটরদের কাছে গিয়েছি, আমরা কোন মোস্ট অফ দ্য ক্ষেত্রেই কিন্তু আমরা বাধার সম্মুখীন হইনি। ক্লিয়ারিং হাউস আছে, আমাদের BFTN আছে, না RTGS আছে, আমাদের সব আছে। আমরা আপনি চাইলে BFTN এ জাস্ট একটা ইয়ে করে আপনার কোন ক্লিয়ারিং হাউসের ক্লিয়ারিং হাউস ইজ অলসো অটোমেটিক। BFTN ফান্ড ট্রান্সফার করতে পারেন যে কোনো জায়গায়, আবার বিকাশের মধ্যেও আপনি সবকিছু করে ফেলতে পারেন। মানে আমি বলছি আজকাল আপনার ATM থেকে ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। সো এভরিথিং ইজ অ্যাকচুয়ালি এই জিনিসগুলো अवेलेबल আমাদের তৈরি করতে হবে। হয়তো আমরা কিছুটা ফেল করছি, যে আরো বুঝাতে হবে। ইট টেকস টাইম, বাট ইটস আ ট্রানজিশন গোইং থ্রু। আমার যেটা মনে হয় যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, যেটা মাউন্ট ভাই বললেন, ইনফ্রাস্ট্রাকচার আছে, রেগুলেটর আমাদের খুবই সাপোর্টিভ। আমাদের এখন সবগুলো ব্যাংকে একটা কমন ইন্টারেস্ট বা কমন প্ল্যাটফর্মে আসতে হবে, যে এই ইন্টারেস্টটা কাস্টমারের বা এই ট্রাস্টটা কাস্টমারের গ্যাদার করার জন্য আমরা সবাই একই প্ল্যাটফর্মে বা একই মডালিটিতে কাজ করব। অবশ্যই আমাদের মধ্যে কম্পিটিশন থাকবে। যে এক্স্যাক্টলি আমরা যদি সবাই একটা মডালিটিতে আসে, ওকে ফাইন, যে 30,000 টাকা বা 20,000 টাকা বা 40,000 টাকা আপনি যদি আমার কাউন্টারে আসেন, তাহলে আপনাকে একটা চার্জ দিতে হবে। আমরা কি অল্টারনেট চ্যানেল ইউজ করি? এই টাইপের জিনিসগুলাই যে আমরা যদি তাকে আন্ডার কম্পালশন, যেমন এখন দেখেন আন্ডার কম্পালশন, আমি যেদিন কোভিড হয়েছিল তার আগে পর্যন্ত আমাদের যে অ্যাপসটা সেটা আমরা সফট লঞ্চ করেছিলাম। যখন এই বন্ধটা হলো, আমরা 28 তারিখ এটার হার্ড লঞ্চ করেছি, কোনো কিছু ছাড়াই হার্ড লঞ্চ করে দিয়েছি সাথে সাথে। সেদিন পর্যন্ত ছিল আমার খেয়াল আছে 360টা না 62টা ওখানে আমাদের কাস্টমার। উইদিন 7 ডেজ এটা বেড়ে 1400-তে গিয়ে ঠেকেছে, মানে এত কুইক। সো আন্ডার কম্পালশন। সো আমরা যদি এমন কিছু ইনিশিয়েটিভ, যেটা বললো মাহফুজ বললো, আমরা যদি সবাই মিলে এগ্রি করি যে আমরা এই টাইপের কিছু কিছু বেসিক এগুলোকে আমরা কাস্টমারকে ডিসকারেজ করবো। দেখেন এটা আমাদের সুবিধা। কেন সুবিধা আমি বলি, প্রত্যেকটা এই সমস্ত ট্রানজাকশন কস্ট আছে। আমরা অনেক ব্যাংক এই ট্রানজাকশন কস্ট গুলোকে সেই হয়তো বুঝি না, বা আমরা এইগুলোকে গুরুত্ব দিই না। তো আমরা যদি আমাদের এই যে সিচুয়েশন, সো আমাদের তো এখন অপরচুনিটি অফ ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, অপরচুনিটি অফ ইনকাম গুলো শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। তা আমাকে কি করতে হবে? আমি এভরি পেনি সেভ ইজ এভরি পেনি আর্ন, তাই তো? তা আমাকে এখন কস্ট কাটলমেন্টের যেই অপশনস গুলো আছে সেগুলোও বার করতে হবে। সো আমরা যদি এইভাবে করি, তাহলে প্রত্যেকটা ব্যাংকিং তো ওভারঅল অনেক কস্ট আমরা সেভ করতে পারবো, যদি এটাকে আমরা অল্টারনেট চ্যানেলসে ডাইভার্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, দিস ডিসকাশন ইজ গেটিং ভেরি ইন্টারেস্টিং। আমাদের যারা লাইভ দেখছেন, আপনাদেরও যদি মনে হয় যে এই আলোচনা আপনাদের কাজে লাগবে, আপনারা আপনাদের নেটওয়ার্কের মধ্যে এই মেসেজগুলো ছড়া দিতে চান, তাহলে অবশ্যই এই লাইভটি শেয়ার করবেন। আমি গাজী ভাইয়ের কাছে ছোট্ট একটা কোশ্চেন করতে চাই। গাজী ভাই, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা বলি আমরা, কিছুদিন আগে আমরা একটা লাইভ করেছিলাম। বাংলাদেশে প্রথমবারের মতো আমরা একই প্ল্যাটফর্মে বিকাশ এবং নগদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এসেছিলাম। সো আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান যারা আছে, বিকাশ, নগদ, রকেট, এই অ্যাপগুলোর মাধ্যমে কনজিউমাররা মোবাইল টপ আপ করতে পারে, বা অন্যান্য যে ছোটখাটো যে ট্রানজাকশন গুলো, আমাদের ব্যাংকিং সেক্টর গুলোতে কি এই সুবিধা আমরা পাচ্ছি অ্যাজ এ কনজিউমার? যদি না পেয়ে থাকি, এটার কারণ কি? আর যদি পাই, তাহলে এটা আর কতটুকু ডেভেলপ করা যায়? আসলে যেটা হচ্ছে, এখন আমাদের তো ইন্টারনেট ব্যাংকিং এর যে ইউজার, হ্যাঁ আমাদের ইন্টারনেট ব্যাংকিং ইউজার বেসটা ওভারঅল মার্কেটে যদি আমি বলি অ্যারাউন্ড 25 লাখ মতো। বাট দেখেন ওয়ালেটের নাম্বার হয়ে গেছে কিন্তু, যদিও বলা হয় 9 crore, বিকাশ, রকেট আরো যারাই আছে, আমরা সহ 15টা MFS প্লেয়ার্স, বাট অ্যাকচুয়ালি 9 crore যদিও অ্যাকাউন্টস বলা হয়, বাট অ্যাক্টিভ অ্যাকাউন্ট কিন্তু 3 crore।
সো দেখেন 25 লাখ ভার্সেস 3 crore, তো 25 লাখ মাত্র ইন্টারনেট ব্যাংকিং ইউজার, তার মধ্যে আমার শিওর অ্যাক্টিভ হয়তো 10 থেকে 12 লাখ নেই আছে। সবগুলো ব্যাংকের ম্যাক্সিমাম ব্যাংকের অ্যাপের মধ্যে কিন্তু আপনি মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট দিতে পারবেন। বাট যেটা হয়, এবার আমি আমার নিজের ব্যাংকের কেসে যদি ট্রানজেকশনস আপনার অনেক বেশি, ওয়ালেট সাইড থেকে যদি আমি বলি ট্রানজেকশনস, মানে মোবাইল রিচার্জ বলি, বিল পেমেন্ট, এর মূলত কারণ হচ্ছে দুটো। একটা কারণ হচ্ছে বিকজ যে কাস্টমার অনবোর্ডিংটা খুব ইজি ছিল। যেমন আমি একটা জিনিস আপনাকে যদি শেয়ার করি, সেটা যদি দেখেন আপনি, যে একটা অ্যাকাউন্ট খুলতে আমরা ধরেন সেভিংস অ্যাকাউন্ট যদি খুলেছি ধরেন 5 বছরে 2 লাখ বা 6 বছরে 2 লাখ, ধরেন আপনার আপনার 1.5 বছরে 2 লাখ মতো আমাদের যে ওকো ওয়ালেট, তাহলে দেখেন দুইটার ডিফারেন্স আপনি বুঝেন। সো এটার অ্যাডাপ্টিবিলিটি অনেক হাই, সেজন্য ওয়ালেটে কিন্তু ম্যাক্সিমাম ট্রানজাকশন বা এমএফএস এর ওয়ালেট বা নর্মাল ডিজিটাল ওয়ালেটে কিন্তু অনেক বেশি আপনার পেমেন্ট গুলো হচ্ছে, আপনার বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ। বাট আদার ব্যাংকগুলোর অ্যাপ গুলো তো আছে, বাট ব্যাংকগুলোতে যেহেতু আপনার অ্যাপের ইউজার কম, আমি যেটা বললাম 25 লাখের বেশি না, সেটা অ্যাক্টিভ অনেক কম হবে, 10-12 লাখ। সো 10 থেকে 12 লাখ ভার্সেস অ্যাক্টিভ 3 কোটি কাস্টমার, সেজন্য স্বাভাবিকভাবে ওয়ালেট গুলো অনেক আগানো ওই জায়গাটাতে। বাট দে হ্যাভ অলসো দিস সর্ট অফ সার্ভিসেস ব্যাংকগুলোর আছে। বাট এখন যেটা একটা জিনিস, আরেকটা জিনিস যদি আমি বলি, আসলে আমাদের এমএফএস পেমেন্ট আমরা যেভাবে যাচ্ছি, honestly speaking, this is not the appropriate model না। দেখেন আমাদের 94% ট্রানজাকশনস হয়, আমরা এমএফএস পেমেন্ট যারা প্লেয়ার্স, अराउंड 40 থেকে 42 হাজার কোটি টাকা আমরা ট্রানজাকশন করি পার মান্থ। এর 94% ট্রানজাকশন হয় কিন্তু জানেন ক্যাশ ইন ক্যাশ আউট আর হচ্ছে P2P ট্রান্সফার। অনলি 1.5% কামস টুয়ার্ডস দ্য পেমেন্ট। সো অ্যাকচুয়ালি হওয়া উচিত, আপনি আলিপে যদি বলি, আমরা বাইরে যদি আপনারা যতই বলেন, পেলা আছে সিঙ্গাপুরে, সামি ভাইজান, সো অ্যাকচুয়ালি পেমেন্ট ওয়ালেটের মূল পারপাসটা হচ্ছিল পেমেন্ট, আমরা কিন্তু সেই পারপাসটা কিন্তু অ্যাচিভ হচ্ছে না। ইট ইজ মোর অ্যাবাউট ক্যাশ ইন ক্যাশ আউট। আমি যদি শুধু ক্যাশ ইন ক্যাশ আউটে যদি আসলে আমরা এমএফএস ওয়ালেট গুলো শুধু এই সার্ভিসের মধ্যে দিয়ে থাকে, আসলে কিন্তু আমরা ক্যাশলেস হব না, আমরা ক্যাশ ড্রিভেন ওয়ালেট হয়ে যাবো আস্তে আস্তে। বিকজ দ্য ক্যাশই মানুষ তো তাহলে ক্যাশ ইন ক্যাশ আউটের মধ্যে আপনি থাকতেছেন। এবার আপনি ইন্ডিয়াতে যদি দেখেন, ওখানেও কিন্তু ক্যাশ ইন ক্যাশ, ইভেন ক্যাশ আউট মডেলটাই কিন্তু নাই। আপনি ইউ ক্যান ট্রান্সফার দ্য মানি টু ব্যাংক অ্যাকাউন্ট, আলিপে বলি বা পেটিএম বলেন, আপনি কিন্তু টাকাটা ওয়ালেট থেকে ব্যাংকে ট্রান্সফার করবেন, নট ক্যাশ আউট। সো এই ইকোসিস্টেমটা বিল্ড না করলে কি হবে জানেন? এখন যেরকম সবাই অনেক আরএমজি ওয়ার্কার আমরা দেখেছি 0.4% চার্জেস, স্পেশাল চার্জেস অফার করা হয়েছিল এই আরএমজি ওয়ার্কারদের স্যালারি ডিসবার্সমেন্টের সময়, তাদের ক্যাশ আউট, তারা সেই 0.4% দিতেও কিন্তু মানে তাদের আনউইলিংনেস শো করছে, বিকজ দে আর থিংকিং দে আর লিটল এক্সপেন্সিভ ফর দোজ কাস্টমার সেগমেন্ট। সো এটা যদি আপনি লো কস্টে আসতে হয়, আসলে এখানে কোর ব্যাংকের সাথে কোনো বিকল্প নাই, কোর ব্যাংকের প্ল্যাটফর্মকে নিয়ে ইন্টিগ্রেশন করতে হবে ওয়ালেট গুলোকে, এবং উই নিড সামথিং লাইক ইন ইউপিআই, আমি যেটা বললাম। আদারওয়াইজ এই 1.8% দিয়ে কিন্তু আমরা খুব বেশি দূর আগাতে পারবো না, যেটা এখন হচ্ছে। আপনি এখন শুধুমাত্র ক্যাশ ইন ক্যাশ আউট হচ্ছে, পেমেন্টে কিন্তু আসতে পারছি না আমরা। তো এখানে আসলে ঘুরে ফিরেই দেখেন, আমরা বিকাশ বলি আর যে কোনো ওয়ালেট বলি, আপনি ব্যাংক ছাড়া কিন্তু কোনো ওয়ালেট সাস্টেন করবে না। কেন? দেখেন এন্ড অফ দ্য ডে তাদের যে এজেন্ট, আমাদের যত এমএফএস প্লেয়ারদের যারা এজেন্ট, তারা কিন্তু ঠিক সেই টাকাটা কিন্তু লিফটিং হচ্ছে কোথেকে? ব্রাঞ্চ থেকেই তো, রাইট? সো ব্যাংককে বাদ দিয়ে কিন্তু আপনি ওয়ালেট চিন্তা করতে পারবেন না। দিস আর ভেরি ইন্টার রিলেটেড, Very related, right? Exactly. সো এই বিজনেস মডেল এখন যে মডেলটা হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুরেট পিকচার না, যে আমার 94% ট্রানজাকশন হবে শুধুমাত্র সেন্ড মানি আর ক্যাশ ইন ক্যাশ আউট দিয়ে। উই ওয়ান্ট মোর পেমেন্ট, যে আপনার ক্যাশ টাকাটা কেন দরকার? যদি আমার সেই পেমেন্ট ইকোসিস্টেমটা আজকে থাকতো, আপনি একটা যদি মিডল ক্লাসের লোক, সে রিক্সা ভাড়া দিবে ওয়ালেট দিয়ে, আপনি মুদি দোকানেও টাকা দিবে ওয়ালেট দিয়ে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি আইডিয়াল সিনারিও। সেটা থেকে কিন্তু আমরা এখন অনেক দূরে। সো অনেকে বলে যে বাংলাদেশে অনেক ওয়ালেট হয়ে গেছে, পেমেন্ট স্পেস অলমোস্ট স্যাচুরেটেড। আই ডোন্ট বিলিভ ইন দিস। আসলে আমরা এখনো, ইট ইজ ভেরি প্রিমিটিভ স্টেজ। এখনো ওই ব্যাংকগুলো যদি এখনো ভয় পাওয়ার কিছু নাই, হয়তোবা অনেক ওয়ালেটের হয়তো নাম্বার অফ ইউজার্স বেশি, বাট অ্যাকচুয়ালি যদি মডেল ওয়াইজ যদি দেখেন, ব্যাংকগুলোর কিন্তু এখন অনেক স্পেস আছে। কেন জানেন? মূল রিজনটা হচ্ছে, ব্যাংক যখন আসবে এরকম ওয়ালেট নিয়ে, ব্যাংক কিন্তু অনেক লো কস্ট অফার করতে পারবে তাদের চ্যানেলে। বিকজ আমার এটিএম এ কত টাকা আমরা তুলি, দেখেন আমি যদি আপনি এটিএম থেকে অন্য ব্যাংকের এটিএম যদি আপনি টাকা যখন আমরা তুলি, 15 টাকার বেশি চার্জ দিই না। কিন্তু আমি যখন ওয়ালেটে ক্যাশ আউট তুলি, আমি কিন্তু 10,000 টাকা কিন্তু 180 টাকা দিয়ে দিচ্ছি। সো ব্যাংকের কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজেস সিচুয়েশন থাকবে, কিন্তু যদি ব্যাংকগুলো ঠিকভাবে যদি পেমেন্ট ইকোসিস্টেম আসতে পারে। মামুন ভাই সে ভেরি ওয়েল, যে আসলে সত্যি কথা বলতে কি, আমরা নট নেসে আমরা সবসময় বলি কি বাইরে সিঙ্গাপুরে হয়েছে, ওই ফিলিপাইনে হয়েছে, ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ ব্যাংকের ইকেওয়াইসি পলিসিটা কিন্তু আসলে রেভলিউশনারি, বাট আই হ্যাভ সিন অনেক ব্যাংকাররাও কিন্তু এখনো ডিগ ইনটু করেনি যে ইকেওয়াইসি পলিসিতে কি আছে, হোয়াট বাংলাদেশ ব্যাংক অ্যালাউড টু ডু। মানে ইকেওয়াইসি পলিসি কিন্তু এক ধরনের একটা এম্পাওয়ারমেন্ট টুল ফর দ্য ব্যাংকস। অনেক ব্যাংক কিন্তু এই জায়গাটা ডিগ ইনটু না করে যদি আমরা বলি যে না এটা হবে না, আমাদের পেমেন্ট ইকোসিস্টেম উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। না, যখন বাংলাদেশে উবার এসেছিল, সবাই বলেছিল এই দেশ তো এই ট্রাফিকে তো উবার মার্কেট হিট করবে না। উই স দা ইট ইজ দ্য হিস্ট্রি। সো আমরা যদি প্রথম থেকে একটু পজিটিভ অ্যাটিটিউড নিয়ে দেখেন, উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। আমরা কখন রেগুলেটর কিন্তু দিয়ে যাচ্ছি, কিন্তু সবসময় কি
জাস্ট সবসময়- রিসেন্টলি তারা দেখেন কাস্টমার কনভিন্সের Right. জন্য আপনার যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম সেটা আরো হ্যাঁ ছোট করে দিচ্ছে। ছোট করে যাতে দিয়েছে, actually ছোট করে দিয়েছে। convenience, মানে তারা Simplified. রাত দিন কিন্তু আমি রিয়েলি Digital করে করছি যে তাদের বাংলাদেশ ব্যাংকের চিন্তাধারা রোলটা অনেক অনেক Right. ব্যাংকের থেকেও আমার মনে হয় অ্যাডভান্সড। তারা অনেক বাংলাদেশ ব্যাংক অনেক পজিটিভ, অনেক অ্যাপ্রিসিয়েবল। এখন দেখেন সবসময় যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশ ব্যাংক উইল ডিজাইন এ পলিসি অফ ডিজিটাল লেন্ডিং অর ডিজিটাল ব্যাংকিং and we will do it from tomorrow. It's not like that. We have to ask, we have to design our product and we have to ask to them for যে আমরা এই জিনিসটা করতে চাই, Absolutely, and they are very positive. হুম। আসলে দিস ইজ দ্য স্পেস। এখন এটাই তো রাইট টাইম, যেটা মাউন্ট ভাই বললো যে আসলে আমরা সবাই বুঝতেছি কস্ট কাটের উপর একটা বড় প্রেশার আমাদের ব্যাংক সবগুলো ব্যাংকের উপর আসবে। সো আমাদের অপেক্স কমাইতেই হবে, নাম্বার 1। নাম্বার 2, প্যারালালি আমাদের বিজনেসটাও বাড়াতে হবে, রাইট? দেখেন বাংলাদেশে প্রায় 5 কোটি মিলেনিয়ালস আছে যাদের বয়স হচ্ছে 18 থেকে 34। আমি আমার এক্সপিরিয়েন্সে দেখলাম ওরা কিন্তু না ব্যাংকে খুব একটা ইন্টারেস্টেড না আসতে, ওরা চায় না ব্যাংকে এসে একটা অ্যাকাউন্ট ওপেন করবে, কথা বলবে। ইভেন আপনি অবাক হবেন, বাইরের মার্কেটগুলোতে আমি দেখেছি ইভেন কিন্তু কল সেন্টার কিন্তু একটা সময়, যেমন আই হ্যাড দ্য অপরচুনিটি টু লঞ্চ আমেরিকান এক্সপ্রেস কার্ডের যে কল সেন্টার, আই বিল্ট ইট ইন সিটি ব্যাংক অ্যাজ এ এসকিউ লিড ওভার দেয়ার। সো আমি দেখেছি তখন কিন্তু একসময় কল সেন্টারের একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, কাস্টমার এক্সপিরিয়েন্স মানে কিন্তু কল সেন্টার ছিল। এখন দেখেন আপনি ফেসবুক বট দিয়ে কিন্তু কাস্টমার কল সেন্টারকে কিন্তু কল করার দরকার নাই। ইফ ইউ পুট ইউর চ্যাটবট ইন ইয়ার ওয়েবসাইট বা আপনার ফেসবুক পেজে, আপনি কিন্তু কাস্টমার কিন্তু তার ব্যালেন্স জানতে পারে। প্লাস দেখেন আমি অনেক বাইরের মার্কেটগুলোতে জিনিসটা চলে আসছে, আপনার ডেবিট কার্ড অ্যাক্টিভেট করার জন্য, ক্রেডিট কার্ড অ্যাক্টিভেট করার জন্য আমাদের আইবিআর এর জন্য ওয়েট করার দরকার নেই কল সেন্টারে। ইউ আর এন্টারিং এ মোবাইল ব্যাংকের একটা মোবাইল অ্যাপে যাচ্ছেন, সেই অ্যাপে আপনি আপনার কার্ড নাম্বার, এটা আরো সিকিউর। আপনার কার্ড যদি থার্ড পার্টি পায় সে কিছু করতে পারবে না আপনার কার্ডটা দিয়ে, রাইট? আপনি আপনার মোবাইল অ্যাপে যাবেন, আপনি আপনার কার্ড নাম্বার দিয়ে পিন সেট আপ করে নিচ্ছেন। এটা আরো বেশি, এখন অনেক বেশি সেলফ রেজিস্ট্রেশন মডেলে চলে গেছে সবকিছু। আসলে ইভেন আমার কল সেন্টার, আমার কাছে আমরা যে ট্রেন্ডটা দেখতেছি, হয়তো একটা সময় গিয়ে কল সেন্টার অবসলিউট হয়ে যাওয়ার চান্স আছে, বিকজ দ্যাট ইজ অলসো লিটল এক্সপেন্সিভ মডেল। আপনি যদি চ্যাটবটে যান অনেক লেস এক্সপেন্সিভ। অ্যাবসলিউটলি। Right. আমি যখন 2006-07 2003, 4, 5-এর দিকে ওই সময়টা আমি এইচএসবিসি তে ছিলাম। আমাদের তখনই পুরা আপনার ডিজিটাল ইয়ে ছিল, আপনার জি। আপনি সবকিছু অ্যাকাউন্ট এভরিথিং, ইভেন ফান্ড ট্রান্সফার এভরিথিং, একটা লোকও ওই যে পাসওয়ার্ড দিয়ে এন্টার করে করতে হবে বলে একটা লোকও এটা ইউজ করতো না। আমাদেরকে পরবর্তীতে বাধ্য হয়ে এই ম্যানুয়াল কল সেন্টার ওপেন করতে True. হয়েছে। আবার এখন আমরা সেই জাস্ট Shifting. আমরা আবার শিফট করতেছি ওই জায়গায়। শিফটিং টু দ্যাট। এটাই আমি বললাম, একটা কালচারাল একটা চেঞ্জ মাইন্ডসেট। হ্যাঁ, এবং এখানে ব্যাংকের একটা কিন্তু বিরাট ভূমিকা আছে। আমি জাস্ট একটু আগে যেটা বলছিলাম যে যখন আমরা এটিএম প্রথম যখন আসলো, লোক এটিএম ইউজ করতো না, জাস্ট কিভাবে অপারেট করতে পারে, এবং লজ্জা পেত ইউজ করতে, মানে কারণ তারা বুঝাতে দিতে চাইতো না যে আমি এটা অপারেট করতে জানি না। সো আমাদেরকে এটিএম ইউসেজের জন্য ক্যাম্পেইন করতে হয়েছে। সো এখন কিন্তু আমার কিছু মনে করে না, আমার বাসার যে মেইড সেও কিন্তু জানে বিকাশে কিভাবে টাকা পাঠাতে হবে, নোজ মাচ বেটার দেন মি। তো এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে এইটাকে আজকে অ্যালাইন করা, যে কিভাবে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করে অ্যালাইন করা, সেখানে আমিও বেনিফিটেড, সেও বেনিফিটেড। ট্রু, ভেরি ট্রু। অনেক ধন্যবাদ। গাজী ভাই, আপনার কাছে খুব ছোট্ট করে, খুব সংক্ষিপ্ত আকারে আমি একটু জানতে চাই, আমি রিসেন্টলি ডিজিটাল ফাইন্যান্সিং বা ডিজিটাল ব্যাংকিং এর উপরে কিছু ট্রেনিং অর্গানাইজ করেছি সিঙ্গাপুরে, মালয়েশিয়াতেও করেছিলাম। দেখা গেছে 2 দিন কনফারেন্স বা 2 দিন ট্রেনিং এর আধা বেলায় থাকতো ডিজিটাল মাইন্ডসেটের উপরে সেশন, হুইচ ইজ আন্ডার লাইক ডিজিটাল অ্যাওয়ারনেস। সো আমরা আসলে কতটুকু কাজ করছি ডিজিটাল অ্যাওয়ারনেসের উপর বা ডিজিটাল মাইন্ডসেটের উপরে, স্পেশালি when it comes to our consumers? Honestly speaking, yes, banks are working, but still it's not enough. কেন দেখেন, আমি আবার দেখেন এটা শুধু ব্যাংকের রেসপন্সিবিলিটি না। আমি আপনাকে যেটা এক্সাম্পল বলি, আমাদের রিসেন্ট আমাদের কয়েকটা ওয়ালেট বা বিভিন্ন ব্যাংকের ওয়ালেট এটা হয়েছে, বা এমএফএস প্লেয়ারদের কাস্টমারকে আমরা এত এসএমএস পাঠাচ্ছি, আপনি পিন শেয়ার করবেন না, ওটিপি শেয়ার করবেন না। কাস্টমারকে থার্ড পার্টি ফোন করে সে পিন বলে দিচ্ছে, ওটিপি বলে দিচ্ছে, সবই কার্ড নাম্বার বলে দিচ্ছে। নাও ইউ টেল মি হোয়াট ব্যাংকস ক্যান ডু। নাম্বার 1, এটা হচ্ছে কাস্টমার সাইডে কিন্তু রেসপন্সিবিলিটি আছে এখানে। আর নাম্বার 2, ট্রাস্টের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন, আমি একটা মজার এক্সাম্পল বলি, আপনি দেখবেন এটিএম বুথে যদি কখনো দাঁড়ান, মানে এটিএম কিন্তু কখনো কাউন্টিং এ ভুল করে না, রাইট? কিন্তু অনেক, আমি শিওর 50 থেকে 60% লোক এখনো কিন্তু এটিএম থেকে যখন টাকাটা বের হয় টাকাটা গুনে নেয় কিন্তু, অ্যাজ ইফ দেয়ার মাস্ট বি সাম মিসিং নোটস। অ্যাকচুয়ালি ইট ডাজন্ট হ্যাপেন। সো এই ট্রাস্ট ফ্যাক্টরটা কিন্তু আস্তে আস্তে আসতেছে, বাট ইটস ট্রু। ডিজিটাল মাইন্ডসেট দেখেন একদিনে রেডি হবে না। আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করা উচিত, ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। দেখেন মোবাইল মানি কিন্তু আমরা অনেক এশিয়ার অনেক কান্ট্রির চেয়ে অনেক ফাস্ট কিন্তু অ্যাডাপ্ট করেছি। ইভেন আমাদের সেলফোন পেনিট্রেশন রেট যখন গ্রামীণ ফোন আসলো, আমরা ইন্ডিয়ার চেয়ে অনেক ফাস্টার কিন্তু অ্যাডাপ্ট করেছি। ইভেন সিমিলারলি মোবাইল মানি তো কিন্তু আমরা অনেক আগানো কিন্তু অনেক দেশের চেয়ে। সো এগুলি কিন্তু পজিটিভ আমরা ট্রেন্ড। যখন সো ফার্স্ট আই ওয়াজ ইন EBL, we launched this wallet, okay? তোমার যে রেমিটেন্স এর ফার্স্ট ওয়ালেট বাংলাদেশে অ্যাপ্রুভাল দিল,
আমাদের Right. ইডিএলকে এন্ড ডাচ বাংলা ব্যাংকে ওই সময় আমি জানি অনলি Right. ফিলিপিন্স ইন দ্য এন্টার এশিয়া অনলি ফিলিপিন্স Right. এইটা ছিল এন্ড সেকেন্ড কান্ট্রি দ্যাট হ্যাড দ্যাট ওয়াজ আস। তো আমরা অনেক ডেভেলপড অনেক জায়গা থেকে আমাদের ইয়েটা হচ্ছে যে এই কালচারালি আমাদের একটা পেনিট্রেশন একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, কাস্টমারকে অ্যাওয়্যার করতে হবে কিভাবে হাউ টু ইউজ দ্যাট। সো ওই দিকটা এখন আমাদেরকে আসলে এখন আমাদের স্ট্রাকচারটা আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের প্ল্যাটফর্ম আছে, এখন এটাকে ইউসেজ বাড়াতে হবে, সোজা কথা। তো যেটা হচ্ছে সাইব ভাই যেটা বলতেছিলেন, ইয়েস ব্যাংকের এখানে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে সাইবার সিকিউরিটি ইজ এ বিগ ইস্যু গ্লোবালি আমরা জানি। যেহেতু আমরা ডিজিটাল চ্যানেলে যত ডিপেন্ডেন্সি বাড়বে আমার কিন্তু ব্যাংকের সেই ফায়ারওয়াল বলি সবকিছু মিলে ওভারঅল আমাদের ওই সিকিউরিটি ট্রেন্ডটা সিকিউরিটি খুব স্ট্রং করতে হবে, আবার কাস্টমারকে অ্যাওয়ার করতে হবে। আর যেটা হচ্ছে ডিজিটাল মাইন্ডসেট যে কথাটা বললেন, সবচেয়ে পজিটিভ সাইড কি আমাদের দেশের, আমরা হচ্ছে এজ এ ভেরি ইয়াং নেশন, যে দেশের অ্যাভারেজ এজ হচ্ছে অনলি 26 ইয়ার্স, আমাদের অ্যাভারেজ এজ অফ দ্য কান্ট্রি পপুলেশন। তো আমাদের একটা বড় পাওয়ার হচ্ছে আমাদের ইয়াং পপুলেশন কিন্তু দে আর ভেরি এনথুসিয়াস্টিক। আপনি দেখবেন কালকে যে কোনো একটা অ্যাপ দিচ্ছেন ডাউনলোড করছে, কালকে যে কোনো রাইট কোনো একটা রাইড শেয়ারিং অ্যাপ আসতেছে ডাউনলোড করতেছে। সিমিলারলি একসময় দেখবেন এই ব্যাংকের অ্যাপগুলো যদি ব্যাংকও যদি ঠিক এই মাইন্ডসেটটা বুঝতে পারে আমাদের ইয়াং মিলেনিয়ালস এর যে একটা বিশাল সেগমেন্ট, দেখবেন মাউন্ট ভাই যেটা বললো যে আমরা তো আসলে দেখেন আমরা 15-20 বছর কিন্তু একটা ব্যাংক কিন্তু 10 থেকে 12 লাখ কাস্টমার নিয়ে ঘোরাফেরা করতেছি, রাইট? আমরা কিন্তু খুব বেশি দূর যেতে পারতেছি না, 50 লাখ হচ্ছে না, 70 লাখ কাস্টমার 1 কোটি কাস্টমার হচ্ছে না। এটা হবে যদি আমরা এই মিলেনিয়ালসকে টার্গেট করে প্রোডাক্টগুলো ডিজাইন করি। আমাদের একটা বড় পাওয়ার হচ্ছে স্মার্টফোন ইজ গ্রোয়িং, এখন কত অ্যারাউন্ড 60 মিলিয়ন মতো কাস্টমারদের হাতে মোবাইল ফোন চলে গেছে, স্মার্টফোন আই মিন। এটা আরো বাড়বে যেহেতু লোকাল কোম্পানি লোকাল প্লান্টে এখানে এখন প্রোডাকশন হচ্ছে। সো হয়তো একটা সময় গিয়ে আরো বাড়বে এই স্মার্টফোনের পেনিট্রেশন। আর আমাদের যে দেশে 10 কোটি ইন্টারনেট ইউজার, সে যে দেশের 5 কোটি হচ্ছে মিলেনিয়ালস, এখানে ডিজিটাল মাইন্ডসেট আমার কাছে মনে হয় না বিল্ড করা ইট ইজ ভেরি খুব একটু সময় নিবে না। এটা খুব মানে শর্ট টার্মই একটা হচ্ছে কনফিডেন্স যদি আমরা দিতে পারি কাস্টমারদেরকে দ্যাট ইওর মানি ইজ সেফ। সো ইটস এ গুড সাইন যে অ্যাটলিস্ট মোবাইল মানির কারণে কিন্তু মানুষ এখন বিশ্বাস করে যে না টাকা মোবাইলে সেফ, দ্য ডিভাইস ইজ সেফ, ডিভাইসে টাকাটা সেফ থাকে। সো দ্যাট ইজ ওয়ান একটা বড় অ্যাডভান্টেজ। এইটার উপরে এই স্পিডটাকে নিয়ে কিন্তু ব্যাংকগুলোকে শুরু করতে হবে। আমরা সবসময় there is nothing called perfect time বলে কিন্তু কিছু হয় নেই, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। আর দেখেন এভরি প্রবলেম ইজ অ্যান অপরচুনিটি। আজকে ট্রাফিক প্রবলেম ছিল দেখেই কিন্তু দেখেন বাংলাদেশ উবারের মতো অ্যাপও কিন্তু ওভারনাইট ক্লিক করেছে। সো কোভিডও কিন্তু এক ধরনের হয়তো হ্যাঁ আদার দ্যান ক্যাজুয়ালিটিস, এটাও কিন্তু দেখেন আজকে আপনি দেখেন বাচ্চাদের স্কুল সবাই আমাদের সবার বাচ্চাদের কিন্তু স্কুল কিন্তু সবাই গুগল ক্লাসরুমে, রাইট? সো দিস থিংস উইল স্টে। জুম কিন্তু স্টে করে যাবে। Zoom has shown the corporate you don't need flashy office. সরি আমি জাস্ট বলি কোভিডের কিছু মনে করবেন না, সবাইকে সব সম্মান প্রদর্শন করে এবং সিম্প্যাথি শো করে বলছি যে কোভিডের যদি ব্লেসিংস আপনি দেখেন সোফার, আমি তো মনে করি যে এই যে আপনি যে আন্ডার কম্পালশন পিপল আর মুভিং টুয়ার্ডস alternate channels and this fintech thing under compulsion same thing will happen to the banks now আমরা এই যে সবাই মিলে যে একটা নিশ মার্কেটের 50 লাখ 60 লাখ 1 কোটি লোকের মধ্যে ঘোরাফেরা করছি খালি লোন দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক থেকে যাচ্ছি আর এই করছি, আমরা এখন কম্পালশন আমার সার্ভাইভালের জন্য আমরা we will be penetrating towards the roots যেটা এতদিন মুখে বলে এসেছি আমরা যে small বা mid and unbanked population we will now will be going to unbanked for our survival, otherwise there is no মানে আপনি সার্ভাইভ করতে পারবেন না বিকজ ভেরি ট্রু। এরকম ঘটনা তো অতীতে ঘটে নাই কখনো। সো এটা তো অল্টারনেটিভ হলো এইটাই আমার কাছে তাই মনে হয়। So lot of things which have started that will stay in fact. Thank you so much, Ghazi bhai, for your tremendous contribution in this live session. খুব ছোট্ট করে জানতে চাবো মাহফুজ ভাইয়ের কাছে। মাহফুজ ভাই আপনি বলছিলেন when it comes to customer experience, customer service or customer care, it is the most important unit of the bank. So social distancing এর কারণে এখন আমাদের কনজিউমাররা including myself we depend on call centers, customer care centers. So আমাদের ফেসবুকেও একটা কমেন্ট এসছে, এটা আমার নিজেরও আসলে একটা চিন্তা যে ক্যান উই বি টোল ফ্রি ইন টার্মস অফ কন্ট্যাক্ট সেন্টার্স? এটা কি টোল ফ্রি হওয়া উচিত না? বিশেষ করে আমরা যদি এখন এই সিচুয়েশনটার গ্লোবাল ক্রাইসিসটার কথা যদি বলি, ক্যান উই ডু দ্যাট টোল ফ্রি when it comes to call centers? Of course we can. Of course we সরি আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি মাহফুজ ভাই। আচ্ছা, অবশ্যই টোল ফ্রি করা যাবে। যেটা আবার বললাম যে ওইটাও ওই ব্যাংকের কস্টের অ্যাসপেক্ট একটু দেখতে হবে, বাট অ্যাজ উই হ্যাভ জাস্ট ডিসকাস যে পয়েন্টগুলো যে কোভিড আমাদেরকে এখন যা যা নতুন শিক্ষা দিয়েছে তাতে কিন্তু আমাদের অনেক কিছুই হয়তো বা টোল ফ্রি করে দিতে হবে। ফর এক্সাম্পল আমি জাস্ট শুধু কল সেন্টারের কলটা টোল ফ্রি বলবো না, এমনও হতে পারে হয়তো বা আমরা সেদিকে চিন্তা করব যে আমার ইন্টারনেট ব্যাংকিং যতক্ষণ কাস্টমার ইউজ করবে
ওই পার্টের ইন্টারনেট ব্যাংকিং এর পয়সাটাও ব্যাংক দিয়ে দিবে, অথবা ওই পার্টের ইন্টারনেট ইউসেজের প্যাকেজটা ব্যাংক বিয়ার করবে, অর ফ্রি হবে ফর দ্য কাস্টমার। সো এটা আসতে বাধ্য, এটা আসতে বাধ্য এই কারণে আপনি দেখেন যদি আমার কল সেন্টারের ইউসেজ বাড়ে, আমার যদি মানে অল্টারনেটলি আমার যদি ব্রাঞ্চের ইউসেজ কমে, অটোমেটিক কিন্তু আমার ব্রাঞ্চের থেকে সেভিংস আসবে, যেটা আমি অফসেট করতে পারবো এই কলগুলোকে টোল ফ্রি করে। কারণ আমার ব্রাঞ্চের স্ট্রাকচার মেনটেন করা বা আমার স্টাফটাকে ব্রাঞ্চে বসিয়ে রাখা ইজ মোর এক্সপেন্সিভ দেন রানিং এ কল সেন্টার। সো এইটা হয়তো বা অদূর ভবিষ্যতে অবশ্যই আসবে। এটা ডিপেন্ড করবে আমার প্রত্যেকটা ব্যাংকের কস্ট স্ট্রাকচারটা কিরকম, কতটুকু কস্ট নেওয়ার মতো তার এবিলিটি আছে, সেটা বুঝে অবশ্যই আমাদেরকে সেই দিকে চিন্তা করতে হবে। ইটস এ কোয়েশ্চেন অফ টাইম অনলি। এই জিনিসগুলো হয়তো বা এক্সপেন্সিভ থাকবে না, এই প্রতিটি অল্টারনেট ডেলিভারি চ্যানেল উইল হ্যাভ টু বিকাম অ্যাবসলিউটলি less costly or in fact to some extent free for the customers. থ্যাংক ইউ সো মাচ মাহফুজ ভাই। সামি ভাই অনেকক্ষণ ধরে অলস বসে আছে, সামি ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, তারা কিন্তু আসলে এই মহামারীর সময়ও নিয়মিত দেশে টাকা পাঠাচ্ছেন। আমি আজকে একটা রিপোর্ট দেখছিলাম যে এই এপ্রিল এবং মে মাসেও অনেক বিশাল অঙ্কের একটা রেমিটেন্স বাংলাদেশে এসছে। আমি যদি আপনার কথা বলি যে প্রাইম এক্সচেঞ্জ থেকে আপনারা গত 2 থেকে 3 মাসে কি পরিমাণ রেমিটেন্স হয়েছে আমাদের দেশে, সামি ভাই? Thank you. Singapore perspective, from Singapore to Bangladesh in the month of February, remittance গিয়েছে around $34.52 million. সেক্ষেত্রে প্রাইম এক্সচেঞ্জের মার্কেট শেয়ার বরাবরই 25% থাকছে। এবং আমরা যদি এপ্রিল মাসে দেখি, গ্লোবালি থ্রুপুট বাংলাদেশের রেমিটেন্স গিয়েছে ওভার $1 বিলিয়ন। তো সেক্ষেত্রে সেই নাম্বারসটাকে দেখে বোঝা যায় যে রেমিটেন্স গ্লোবালি থ্রুপুট বাংলাদেশে ডিক্রিজ করেছে বাই 40%। বাট আমাদের মান্থ অন মান্থ ফিগারে আমরা দেখেছি কি আমাদের রেমিটেন্স ড্রপ করেছে ইন দ্য মান্থ অফ এপ্রিল, উইচ ইজ অনলি 20%। সো নেশন ওয়াইডে যদি ড্রপ করে থাকে 40%, উই হ্যাভ ডান কম্পারেটিভলি ওয়েল because our remittance dropped by only 20%. because আবার বেড়েছে, মেতে আবার হ্যাঁ, মেতে বাড়বে, যেটা বাংলাদেশ ব্যাংক রিপোর্ট এখনো প্রকাশ করেনি, ইনফ্যাক্ট এপ্রিলে টপ করেনি কান্ট্রি ওয়াইড। সো আশা করছি যে আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্মটা নিয়ে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছি, এবং এই কোভিড চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে যখন সিঙ্গাপুরের মোবিলিটি কমপ্লিটলি রেস্ট্রিক্টেড ছিল, এবং এই পারফেক্ট টাইমে আমরা সেফার, চিপার এন্ড কনভিনিয়েন্ট সলিউশন নিয়ে, ফিনটেক সলিউশন নিয়ে আমরা যখন যেতে পেরেছি গ্রাহকদের কাছে, সো কম্পারেটিভলি আমাদের রেমিটেন্স ড্রপ করছে which is 20%, which is acceptable because প্যান্ডেমিকের কারণে তো we cannot expect overall market to be as similar as before. তো আশা করছি once we are completely online with the ecosystem of the e-remittance platform, আশা করছি it will spike up। এবং যেটা না বললেই নয়, we must sincerely appreciate and we must show our sincere gratitude to our honorable Prime Minister, যিনি এই ফার্স্ট টাইম প্রবাসীদের জন্য বাংলাদেশি ইতিহাসে উনি 2% রেমিটেন্স ইনসেন্টিভ এনশিওর করেছেন। আমরা দেখেছি কি RMG is also a export earning which contributes to the foreign reserve, but RMG is basically import dependent export oriented organization entity. So সেক্ষেত্রে RMG কিন্তু in true sense 30% contribute করে to our FX reserve, whereas আমাদের প্রবাসী যোদ্ধারা কন্ট্রিবিউট করে 100%। আমরা যদি ফিসকাল ইয়ারে দেখি, ইন দ্য ফিসকাল ইয়ার 2018-19 থ্রুপুট বাংলাদেশের রেমিটেন্স ফিগার ছিল $16,418 million, which is 50% of our foreign reserve as we speak of today. এবং আমরা এই 2% রেমিটেন্স ইনসেন্টিভের কারণে, আমাদের প্রধানমন্ত্রী যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, সেই 2% remittance incentive এর কারণে আমরা ফার্স্ট হাফ অফ দিস ফিসকাল ইয়ার we have seen that the remittance spiked by 16% throughput from worldwide to Bangladesh, এবং সিঙ্গাপুরে ফার্স্ট হাফ is spiked up to 35%. So we are not isolated with the society. আমাদেরও বিজনেস ভলিউম বেড়েছে, বা এখানে বাংলাদেশের যতগুলো রেমিটেন্স কোম্পানি আছে সবারই বিজনেস ভলিউম বেড়েছে। বাট এই প্যান্ডেমিকে সবার বিজনেস ভলিউম কমেছে, যেহেতু ডেটা তাই বলছে, বাট আওয়ার ওয়ান টিপড স্লাইটলি which is absorbent to 20%. ধন্যবাদ সামি ভাই। একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি, যেটা আমি জানি আপনিও জানেন, যে সিঙ্গাপুরে 3 ধাপে যে সার্কিট ব্রেকার চলছিল, সেটা 3 ধাপে আস্তে আস্তে সরকার থেকে ওঠানো হবে, which is kind of lockdown. সো এই সার্কিট ব্রেকারের সময় এবং সার্কিট ব্রেকারের পরে ডিফারেন্সটা কি হতে পারে আপনার মনে হয়? এই সার্কিট ব্রেকার চলাকালীন সময় আমরা আমাদের গ্রাহকের মধ্যে মাইন্ডসেটের প্রচুর শিফট দেখছি। আগে কোম্পানিগুলো ডিজিটাল ইনিশিয়েটিভ গুলো পুশ ফ্যাক্টর ছিল, পুশ ইনিশিয়েটিভ ছিল,
এই মাইন্ডসেট এখন গ্রাহকদের মধ্যে মাইন্ডসেট দেখছি যে তারা সেলফ সেন্টার্ড কাস্টমার সেলফ ইনডিউসড ডিজিটাল ইনিশিয়েটিভ গুলো এমব্রেস করছেন, তারা নিচ্ছেন, যেটা আগে পুশ ইনিশিয়েটিভ ছিল। সো আমাদেরকে অ্যাজ এন্টিটি ওয়াইড আমাদেরকে প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে হতো টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ডিজিটাল টেকনোলজিস আর। বাট এই প্যান্ডেমিক সিচুয়েশন কমপ্লিটলি মাইন্ডসেট 180 ডিগ্রি মাইন্ডসেট চেঞ্জ করে দিয়েছে। সো প্রোভাইডেড যে আমাদের যে ডিজিটাল সলিউশনস অ্যাপ আছে, যেটা এই মুহূর্তে গ্রাহকরা খুব সুন্দর করে তাদের ফান্ড ম্যানেজ করতে পারেন বাংলাদেশ পার্সপেক্টিভে, এবং আমরা উইদিন 2 উইক যে সলিউশনটা আনতে যাচ্ছি, এটা ইট উড বি এ ডিফারেন্ট ফ্রম আদার সলিউশনস। আমি আবারও বলছি, বিকজ our solutions will have less intermediary, less friction. আপনি যখন একটা সলিউশনের মধ্যে কম ইন্টারমিডিয়ারি ইনক্লুড করবেন, তাহলে আপনার কস্ট অফ অপারেশনসটা, কস্ট অফ বিজনেসটা কমে যাবে, যেটা ভ্যালু প্রপোজিশনটা আপনি গ্রাহককে ইনক্লুড করতে পারবেন। সে ফর এক্সাম্পল, কোনো একজন রেমিটার যদি রেমিট করতে চায়, এখন সিঙ্গাপুর পলিসি নিয়েছে, গভর্নমেন্ট পলিসি নিয়েছে টু বি এ ক্যাশলেস সোসাইটি বাই 2020, and post pandemic they will ensure this because pandemic has taught us a very heavy lesson on this. এবং so when all of the clients would have a account with the bank, then তখন আমরা যে সলিউশনটা নিয়ে আসতেছি, একজন কাস্টমার সিমলেসলি তার অ্যাকাউন্ট থেকে রেমিটেন্স ইনিশিয়েট করতে পারবে, ইন্টারমিডিয়েট প্রাইম এক্সচেঞ্জের অ্যাকাউন্ট আসবে এবং প্রাইম এক্সচেঞ্জের অ্যাকাউন্ট থেকে সুন্দর মতো বেনিফিশিয়ারির কাছে চলে যাবে। এই কমপ্লিট ইকোসিস্টেম চ্যালেঞ্জ করতে ইট উইল টেক অনলি 4 to 5 minutes অফ টাইম। এখন যদি আপনি ইন্টারমিডিয়েট ইনক্লুড করেন, যে অ্যাপ থেকে ওয়ালেটে যাবে, ওয়ালেট থেকে রেমিটেন্স থ্রুপুট করবে, তারপরে হিউম্যান ইন্টারাকশন থাকবে, তারপরে বেনিফিশিয়ারির কাছে যাবে, তাহলে আমরা যে প্রকৃত ই রেমিটেন্সের যে ভ্যালু প্রপোজিশনটা বলছি, সেটা কিন্তু আমরা ইনশিওর করতে পারছি না। সো গাজী ভাই যেটা বললেন কে ব্যাংকগুলো যদি এই রেসে যদি এগিয়ে আসে, ইয়েস, ব্যাংক হ্যাজ এ স্ট্রং ফুটিং বিকজ আমাদের একটা স্ট্রং কাস্টমার বেস আছে, আমাদের মার্কেটে ট্রাস্ট আছে, সো পিপল উইল মোর ইনডিউস টু আস। এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েকে নিয়ে কাজ করতে হবে, বিকজ ইন্টারমিডিয়ারিজ যতটা মিনিমাইজ করবেন, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সলিউশনস নিয়ে কাজ করবেন, ততটা এফিসিয়েন্সি বাড়বে, ডাইনামিজম বাড়বে। জি, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সামি ভাই। আজকের শেষ কোশ্চেন, আসলে আমি নির্দিষ্ট করে কাউকে এটা বলতে পারছি না, কোশ্চেনটা থাকবে আমাদের গাজী ভাই, মাহফুজ ভাই এবং মামুন মামু সাহের কাছে। তিনজনের কাছে আমার একই কোশ্চেন। এজ এ কনজিউমার, আমার সোর্স অফ ইনকামে বিকজ অফ দিস প্যান্ডেমিক কিছুটা ঘাটতি পড়েছে। সো ইন টার্মস অফ মাই পার্সোনাল লোন, মাই মর্গেজ, ক্রেডিট কার্ড, সবকিছু মিলে আমি একটু বিচলিত। এটা আসলে অনেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, বিভিন্ন ব্যাংকার্স গ্রুপ যারা আছে ফেসবুকে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো তাদের জন্য আপনাদের সবার তরফ থেকে যদি ছোট্ট করে একটু মেসেজ দিয়ে দেন, বিশেষ করে এই প্যান্ডেমিকের সময়, এবং আমরা অ্যাজ আ ব্যাংক আপনারা কিভাবে কনজিউমারদের পাশে দাঁড়াবেন এবং একই সাথে পথ চলে এই থেকে পরিত্রাণ পাবো আমরা সবাই। Right. জি মান ভাই আগে বলুন। ফার্স্টলি আমি বলি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি একটা সার্কুলার ইস্যু করেছে, যে এই কাস্টমারদেরকে এই রিলিফটা দেওয়ার জন্য, যে তাদের যে স্থিতি, মানে তাদের যে ব্যালেন্স অ্যাজ অফ 31st ডিসেম্বর, মানে 1st of January যা ছিল, উই হ্যাভ টু গো ব্যাক দ্যাট। এর মধ্যে যদি কোনো কাস্টমার না দিতে পারে, তাহলে সেই কাস্টমারকে আমরা ডাউনগ্রেড করতে পারবো না, মানে তাকে ডিফল্টেড, মানে বিভিন্ন গ্রেডিং আছে, সেগুলি ডাউন, বাট কেউ যদি দেয় টাকা, আমরা আপগ্রেড করতে পারবো। তার মানে কি, সে যদি কোনো কারণে না দিতে পারে, সে তার সিআইডি কোনো কাজ করা যাবে না এবং তাকে ডিফল্টেড হিসেবে শো করে, মানে তাকে একটা কুশন অফ কমফর্ট দেওয়া হলো, একটা ব্রিদিং টাইম দেওয়া হয়েছে, ঠিক আছে। এর মধ্যে আরো একটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশ ব্যাংকেও কিন্তু আমাদের 2 মাসের যেই প্রফিটটা আছে, এটাকে একটা ব্লক অ্যাকাউন্টে নিয়ে যাতে বলা হচ্ছে, যেটা ডিসিশন হয়তো আরো পরে আসবে, যে এই ব্লক অ্যাকাউন্টটা নিয়ে আমরা কিভাবে করবো। সেগুলো কিন্তু সবই কাস্টমারকে প্রণোদনা দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে যে আপনি দেখবেন এর মধ্যে অনেক ব্যাংক, প্লাস এটা আরেকটা ব্যাংক, সরি এটা বলেনি, যে বাংলা আরেকটা যেটা করেছে, যে ক্রেডিট কার্ডের যে সমস্ত ইয়েগুলো আছে, সেটা পেমেন্টটা তারা করেছে, উইথহেল্ড করেছে টিল মে পর্যন্ত। তো এবং এখানে কোনো ইন্টারেস্টও নেওয়া যাবে না এবং কোনো আপনার কম্পাউন্ডিংও করা যাবে না। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো কিন্তু বিভিন্ন অফার করছে। আমি দেখেছি বিভিন্ন ব্যাংক তাদের বলেছে যে তুমি মরাটোরিয়াম পিরিয়ড তাদেরকে অফার করেছে। আবার অনেক ব্যাংক বলেছে তোমার এখন এই 3টা পেমেন্ট যদি তুমি না দিতে চাও, প্রত্যেকের কাছে SMS গেছে, এখানে ক্লিক করো, ওই সেই ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু ক্লিক করো, কাউকে ফোনও করা লাগবে না, একটা সিস্টেমের মধ্যে গিয়ে তুমি এটার জন্য এলিজিবল হয়ে যাবে এবং তুমি এই 3 মাসের ইয়েটা দিতে পারবে। তো এইটা কিন্তু সবকিছুই সেই কাস্টমার সেন্ট্রিক, কাস্টমারকে একটা এই সিচুয়েশনে একটা ব্রিদিং টাইম দেওয়া, একটা কমফর্ট জোনে রাখা, একটা মেন্টাল স্ট্রেসটাকে কমানোর জন্য both Bangladesh Bank and a lot of banks are doing it. So
Gazi, please. Yeah, যেটা মাউন ভাই বললো আসলে ইটস ভেরি রাইট। আসলে দেয়ার লট অফ পলিসি সাপোর্ট যদি বলি রেগুলেটর থেকে, লট অফ থিংস হ্যাভ বিন ডান ফর দ্য কাস্টমার। দ্যাটস এ ভেরি গুড জেস্টার। শুধু আমি একটা সাপ্লিমেন্ট করবো, যেটা হচ্ছে দেখেন রিফাইন্যান্সিং স্কিম যদি এসএমই তেও যদি দেখেন 20,000 কোটি টাকা রিফাইন্যান্সিং স্কিম হ্যাজ বিন অফার্ড, যে মাত্র 4% তারা লোন দিতে পারবে। দিস আর অল অফ দ্য পার্টস কিন্তু, রাইট? এখানে হয়তো ব্যাংকগুলো কিন্তু খুব বেশি আর্ন করতে পারবে না এখানে। সো আই থিঙ্ক কাস্টমারের সাইডটা সবসময় ব্যাংক মাথায় রেখেই কিন্তু কাজ করছে, এবং কাস্টমারকে সব প্রত্যেকটা জায়গায় কিন্তু যেখানে যেমন দেখেন আমরা নর্মালি যে ক্যাশ আউট চার্জ আমরা 1.8 করতাম, সেটা আমরা কাস্টমারের জন্য মাত্র করেছি 0.4%। আমরা গত মাসে প্রসেস করলাম, লট অফ মানে আরএমজি দেরকে আমরা স্যালারি দিলাম, আরএমজি ওয়ার্কারদেরকে। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কিন্তু ব্যাংকগুলো কিন্তু একদম 100% পজিটিভ ইন অ্যালাইনমেন্ট উইথ বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন বা সার্কুলার। সো আমার কাছে মনে হচ্ছে কাস্টমারের জন্য এনাফ মেজার্স আর বিং টেকেন। ইফ মাহফুজ ভাই ওয়ান্টস টু অ্যাড সামথিং। আমার মনে হয়, থ্যাংক ইউ, আমার মনে হয় মামুন ভাই কভার করেছেন সবগুলো পয়েন্ট সুন্দরভাবে। সবগুলো স্টেপই কিন্তু নেওয়া হচ্ছে কাস্টমারের দিকটা চিন্তা করি। সিআইবি স্ট্যাটাস বা ওনার ক্লাসিফিকেশন স্ট্যাটাস আমরা চেঞ্জ করছি না। আমরা অনেক অনেক ব্যাংক আমরা 3 মাসের মরিটোরিয়াম অফার করেছি। অনেক ব্যাংক আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট রেট রেগুলেটরি আমাদের বলেছে করা যাবে না। আমরা অনেক ব্যাংক ক্রেডিট কার্ডের লেট পেমেন্ট ফি বা নন পেমেন্ট হলে কার্ড ব্লক হয়ে যাবে, এই জিনিসগুলোকে আমরা এখন ফ্রি করে রেখেছি। আমরা অনেক ক্ষেত্রে কাস্টমারের উল্টা, আমি জানি না মামুন ভাই সাপ্লিমেন্ট করতে পারে বা গাজী করতে পারে, কার্ডের উইথড্রল লিমিট বাড়িয়ে দিয়েছি। যে এটিএম থেকে আগে দৈনিক 50,000 উঠানো যেত, এখন বলেছি আপনি 1 লাখ উঠান, আপনি আরো ইউজ করে দিয়েছি, সো দ্যাট সবগুলোই কাস্টমার সেন্ট্রিসিটির কথা চিন্তা করি। বাট একটা কথা ছোট্ট করে বলবো যে আমরাও কমার্শিয়াল অর্গানাইজেশন, প্রতিটা ব্যাংকই তার প্রফিটেবিলিটি আছে, আমাদেরও একটা দায়বদ্ধতা আছে। সেই ক্ষেত্রে চিন্তা করে হয়তোবা আমরা এতটুকু এক্সপেক্ট করব যে কাস্টমারের বিহেভিয়ার পার্সপেক্টিভ থেকেও একটা কি বলবো সততা এবং অন্য দিকটা চিন্তা করতে হবে, যে যদি ওনার ডিসপোজেবল ইনকাম এখন কমে গিয়ে থাকে, তাহলে ওনাকে ওই প্ল্যানিংটা করতে হবে যে ওনার জন্য এখন প্রায়োরিটি কোনগুলো, ওনার ফ্যামিলি আগে আসবে, ওনার থাকা খাওয়া এডুকেশনাল এক্সপেন্স বা চিকিৎসা বাবদ জায়গা আসবে, তারপরে যে অংশটুকু উনি স্পেয়ার করতে পারবে ওনার হয়তো বা লাক্সারিটা বা অন্য জিনিসটা কমিয়ে ওনার ব্যাংকের রিপেমেন্টটা করতে হবে, সেই দিকটাও কিছুটা ওনার মাথায় রাখতে হবে। সবকিছু করার পরেও যদি আমরা দেখি যে পোস্ট কোভিড সিচুয়েশনে বা একটু এই ডিফিকাল্টিটা লিঙ্গার করছে, আই এম শিওর বোথ রেগুলেটরস এন্ড ফ্রম অল দ্য ব্যাংকস আমরা আবারও হয়তো বা কাস্টমার সেন্ট্রিক আরো কিছু অফার নিয়ে আমাদের সাধ্যে যতটুকু থাকবে আমরা আবার এগিয়ে আসবো। এটা নিয়ে কোনো ব্যত্যয় নাই, বিকজ কাস্টমার যতদিন আছে আমরা ব্যাংকাররা আছি, কাস্টমার না থাকলে তো আমাদেরই অস্তিত্ব থাকবে না। অনেক ধন্যবাদ মাহফুজ ভাই। গাজী ভাই, আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, 1 এপ্রিল থেকে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের, আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, হ্যাভ উই ডান দ্যাট? কোন পর্যায়ে আছে? Yes, we have all the banks. It already implemented, all the banks have done it. এবং মাউন ভাই যেটা একটু আগে হিন্ট দিয়েছিলেন, আমাদের ইনকামের উপর এটা একটা সাংঘাতিক ডেন্ট এসছে। তো বাট দেন এগেইন এটা আমাদের রেগুলেটরি গাইডলাইন, আমার মনে হয় না বাংলাদেশে কোনো ব্যাংক বাকি আছে, সবাই এটা ইমপ্লিমেন্ট করেছে। ট্রু। এইমাত্র একটা কোশ্চেন এসেছিল, আসলে আমাদের সম্মানিত অতিথির কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, 1 ঘন্টা সময় নিয়েছিলাম আপনাদের কাছে, আগে অতিক্রম করেছি, বাট ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিট অফ ইয়োর কমার্শিয়াল ব্যাংকস, সো আলোচনা আসলে শেষ হচ্ছে না। লাস্ট একটা কোশ্চেন নিব, সেটা হচ্ছে, ক্যান উই ইন্ট্রোডিউস ক্রেডিট গ্যারান্টি স্কিম বাই গভর্নমেন্ট along with insurance backup while focus on micro lending? জিনিসটাই এখন ভাবা হচ্ছে যে ঠিক আছে, ব্যাংকগুলো যে আপনার ধরেন গিয়ে বিভিন্ন সরকার যে প্রণোদনাগুলো দিয়েছে, এখানে এটা বেসিক্যালি আর মেইনলি কি যে ঠিক আছে এটা রিফাইন্যান্সিং, বাট দ্য ক্রেডিট রিস্ক ইজ অন দ্য ব্যাংক। এখন সেই জন্যই আপনি দেখবেন যে যেহেতু ক্রেডিট রিস্ক অন দ্য ব্যাংক, especially in this pandemic situation, we cannot foresee the future, what is actually going to happen to the economic scenario of this country, not the country, the globe as a whole. So naturally we are very shaky, এবং যে shaky না, আমরা একটু কনজারভেটিভ, এটা সবাই তাই হবে, কারণ we are dealing with public money, we are dealing with our depositors money. So naturally এখন we have to be, because we are the custodian of the money, so আমরা তো এমন এটা প্রণোদনা ঠিক আছে, we have all sympathy, but at the same time আমাদের যে পলিসিস গুলো আছে, প্রসিডিউরস গুলো, ডিউ ডিলিজেন্স গুলো আছে, আমাদেরকে তো ঠিক মতন দেখেই তো দিতে হবে। এখন তো হয়তো কিছুটা কনজারভেটিভ অ্যাপ্রোচ হচ্ছে, এখন গভর্নমেন্ট যদি শেয়ার করে রিগার্ডিং দিস যে ওকে ফাইন
যে একটা সার্টেন পার্সেন্টেজ ওই ক্রেডিট রিস্কটা তারা নেবে, ইন কেস অফ এনিথিং গোয়িং ব্যাড দে উইল টেক দ্য পেইন। সো ন্যাচারালি তখন there would be a momentum in this year. We will be relieved to a lot, মানে একটা significant stage পর্যন্ত যে in disbursing those stimulus packages. And definitely, it's my personal opinion that there will be a significant momentum within this disbursement of and in the economy as well. আমি জাস্ট একটু অল্প করে অ্যাড জি, করি, মাহফুজ ভাই। আমি একদম মামুন ভাইকে একো করছি। যদি সেইটা আমরা পাই অবশ্যই আমাদের কমফোর্ট জোনটা আরো বেড়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয় যে যেই টাকাটা আমরা লেন্ড করছি এটা কিন্তু আমাদের ব্যক্তিগত টাকা বা আমাদের ব্যাংকের ব্যক্তিগত টাকা না, এটা আমাদের আরেকজন ডিপোজিটারের টাকা, এবং তার রিকভারি করাটাও কিন্তু আমাকেই এনশিওর করতে হয়। সেই দিক থেকে চিন্তা করেই কিন্তু আমি, যেহেতু ক্রেডিট রিস্কটা আমার উপর, আমাকে একটু কনজারভেটিভ হয়ে যেতে হয় অনেক সময়, অনেক পারিপার্শ্বিক কথার চিন্তা করে। তো সেই ক্ষেত্রে ক্রেডিট এরকম গ্যারান্টি যদি আমরা কোনোভাবে পেতে পারি, অবশ্যই এটা আমাদের ডিসিশন মেকিং কে আরেকটু ইজ আপ করবে এবং আমরা হয়তোবা আমাদের রিচটাকে আরো বড় করতে পারবো। জি, গাজী ভাই। I think it's full covered well. Mahmood Bhai has covered actually well. Yes, actually, হয়তো এই ধরনের সিচুয়েশন গুলো যেই পলিসি গুলো বলা হচ্ছে দিস সাপোর্ট স্টিল কাম, বাট হয়তো আই থিঙ্ক আমাদের গভর্নমেন্টের দিক থেকেও চিন্তা করা, গভর্নমেন্টও দেখেন প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা ইউনিটি এবং গভর্নমেন্টের কিন্তু একটা ক্যাপাসিটি আছে, রাইট? সো আই থিঙ্ক আবার ফ্রি মার্কেট ইকোনমির কথা আমরা বলছি, কিছু জিনিস কিন্তু সবসময় কিন্তু আপনি ইউ ক্যান নট গিভ সাপোর্ট টু এভরিওয়্যার, এভরি প্লেস। সামটাইমস লেট মার্কেট অপারেট, এবং কাস্টমারকেও কিন্তু কনসিয়াস হতে হবে। এখন ইফ কাস্টমার অ্যাজ এ কনজিউমার কিন্তু আমরা সব বেনিফিট কিন্তু একসাথে এনজয় করতে পারবো না, রাইট? বিকজ গভর্নমেন্ট আমাদেরকে চিন্তা করতে হবে দেয়ার ইজ এ রিসোর্স অ্যালোকেশনের কিন্তু একটা লিমিটেশন আছে। সো ইন বিটুইন থেকে যেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টিগ্রিটি কাস্টমার সাইড থেকে যেটা এক্সপেক্টেড সবসময়, প্লাস ব্যাংকগুলো কিন্তু দেখেন অলরেডি মামুন ভাই বলেছে যে একটা, বা মাহফুজ ভাই যেটা বললো, ইনকামের উপর কিন্তু একটা দেয়ার হ্যাজ বিন সাম অ্যাকচুয়ালি হিট, রাইট, ফলোইং দ্য রিসেন্ট ইন্টারেস্ট রেট স্ল্যাশ। সো সবকিছু মিলে কিন্তু ব্যাংকগুলোকে কিন্তু আবার সার্ভাইভ করতে হবে, রাইট? ব্যাংকেরও তো অপারেটিং কস্ট আছে, এমপ্লয়িজ আছে। সো বেসড অন দ্যাট আসলে আমার কাছে মনে হয় লেট দ্য সিচুয়েশন get unfolded. আমার মনে হয় things will that this match it take little time to get improved, but it's true যে আমরা যেটা আজকে ডিসকাশন যেটা করলাম আসলে so far, yes, the post covid has taught a lot of things, and there are a lot of things, the trends that have started হয়তো ক্যারি ফরওয়ার্ড করতে হবে ব্যাংকগুলোকে। এই কনভিনিয়েন্সের জায়গা থেকে বলি আর কস্টের জায়গা থেকে বলি, কস্ট এবং কনভিনিয়েন্স দুটো ব্যাংকের ফেভারেই কিন্তু আলটিমেটলি যাবে। সো দ্যাট ইজ দ্য কি টেকওয়ে আমি যেটা মনে করি। আর আরেকটা হচ্ছে আর কনজিউমার সাইড থেকে যেটা এক্সপেক্টেড, ফাইন, কনজিউমারদের জন্য কিন্তু ব্যাংকগুলো যথেষ্ট মেজারমেন্ট নেওয়া হয়েছে, এবং ব্যাংকগুলো কিন্তু সিগনিফিকেন্টলি আপনি প্রত্যেকটা জায়গায় যদি বলি আমাদের রেভিনিউ স্যাক্রিফাইসের জায়গা থেকে শুরু করে কাস্টমার অনবোর্ডিং থেকে শুরু করে ব্যাংকগুলো কিন্তু বসে নাই, প্রত্যেকটা ব্যাংক কিন্তু ট্রাই করেছে দেয়ার লেভেল বেস্ট টু অফার আ বেস্ট কাস্টমার এক্সপেরিয়েন্স ডিউরিং দ্য প্যান্ডেমিক। থ্যাংক ইউ সো মাচ গাজী ভাই। আসলে আজকের এই আলোচনা আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। প্রথমেই আমাদের সম্মানিত অতিথিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এত দীর্ঘায়িত করার জন্য। 1 ঘন্টা সময় নিয়েছিলাম আপনাদের কাছে, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি সামি ভাই আমাকে অবশ্যই ক্ষমা করবেন, আপনি এখন সিঙ্গাপুরে 1:30 বাজে, আপনি আগামীকাল ঈদ উদযাপন করবেন, আপনাকে ঈদ মোবারক জানাই। এবং অবশ্যই আমাদের সাথে লাইভ ছিলেন এতক্ষণ, আমাদেরকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, আপনাদের কমেন্টগুলোর জন্য অনেক ধন্যবাদ জানাই। সবসময় আমি বলি, আবারও বলি, আপনাদের যে কোনো ধরনের ফিডব্যাক, আপনাদের যে কোনো ধরনের কমেন্ট আমাদেরকে কাইন্ডলি জানান। আপনাদের ভালোবাসা, আপনাদের তিরস্কার আমি একই সাথে সাদরে গ্রহণ করব, প্রমিস। পাশাপাশি আরেকটু আপডেট দিই, সেটা হচ্ছে আগামী মাস থেকে আমরা কিছু অনলাইন ট্রেনিং কোর্স নিয়ে আসছি, which will be based on trade financing, human resource management, digital banking, retail banking, sales. সো আমাদের সাথে থাকুন সব ধরনের আপডেট পাওয়ার জন্য। আর আরেকটু আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদের লাইভ সেশনগুলো বা আমাদের কর্মকাণ্ড যদি আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে আমাদের একটু রিভিউ দেবেন। এতে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো আমাদের যে সার্ভিসটা নিয়ে আসছি আমরা। আমার মনে হয় আপনাদের মাধ্যমে, কারণ আপনাদেরকে নিয়ে আমাদের পথ চলা, আপনাদেরকে নিয়ে আমরা পথ চলতে চাই। সো কাইন্ডলি আমাদের সাথে থাকুন, আমাদের সহযোগিতা করুন। সবাইকে আবারও ঈদ মোবারক জানাই, ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর ভালো এফর্টস। থাকবেন, সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ঈদ মোবারক। Best wishes. ঈদ মোবারক। ঈদ মোবারক।